ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি রুভিনা আর আপনারা শুনছেন রাজদেবী 2.0। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রাজদেবী 2.0 এর 1 বছর জন্মদিন উপলক্ষে প্রথমবার আমাদের চ্যানেলে আসছেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ, কাহিনী তুষারে রক্তের দাগ। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদ খোশবাসপুর গ্রামে 1930 সালে অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে বাড়ি থেকে পলাতক কিশোরের জীবন তিনি অতিবাহিত করেছেন। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখক সত্তায় জড়িয়েছিল রাড়ের রুক্ষ মাটি। কিশোর ও প্রাপ্তবয়স্ক পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করেন গোয়েন্দা কর্নেল নামে একটি চরিত্র। এনার পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার, যার মাথাজোড়া টাক, ঠোঁটে চুরুট, অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, এখন প্রজাপতি ও পাখি দেখতে ভালোবাসেন বিভিন্ন অর্কিড সংগ্রহ করতে। নিজেকে প্রকৃতি প্রেমিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, অথচ তিনি অনেক অপরাধ ও হত্যার কিনারা করে নিজের শখের গোয়েন্দাগিরি করেন। গোয়েন্দা কর্নেল পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়। সিরাজ কিশোরদের জন্য কর্নেল কাহিনী লিখলেও এটি মূলত তিনি বড়দের জন্যই লিখেছেন। কিশোরদের জন্য কর্নেল কাহিনী লেখেন আনন্দমেলা পত্রিকার প্রাক্তন সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে। দেশ পাবলিশিংয়ের উদ্যোগে কর্নেল সমগ্র 17টি খণ্ডে প্রকাশিত হয়েছে। কিশোরদের কথা মাথায় রেখে কিশোর কর্নেল সমগ্র প্রকাশিত হয়েছে 4টি খণ্ডে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিংয়ের থেকে প্রকাশিত কর্নেল সমগ্র 10 বইটি থেকে। লেখক পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটি 2টি পর্বে বিভক্ত করেছি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। যারা এখনো পর্যন্ত প্রথম পর্ব শোনেননি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিংকের মাধ্যমে গিয়ে আগে প্রথম পর্বটা শুনে ফেলুন। আজকের গল্প পাঠে রয়েছে কৌশিক, কর্নেলের ভূমিকায় রয়েছে শ্রী রাজীব চ্যাটার্জি, আমি গল্পের সূত্রাধার রুভিনা। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি কর্নেল সিরিজের কাহিনী তুষারে রক্তের দাগ, দ্বিতীয় পর্ব। পরদিন সকালে দেখা গেল আবহাওয়া প্রচণ্ডভাবে আয়ত্তের বাইরে চলেছে, যাকে রিজার্ভ বলে। তাই এই মারাত্মক তুষার ঝড়ে বাইরে যাওয়ার সাধ্য কারও নেই। এমনকি লন পেরিয়ে গ্যারেজ বা স্টোর রুমে যাওয়াটাও বেশ বিপজ্জনক। উত্তাপ 0 পয়েন্টের নিচে 10 ডিগ্রি নেমে গেছে। ঘন তুষারে ছেয়ে যাচ্ছে সবকিছু। পুলিশ অফিসার ইউসুফ জাতে কাশ্মীরি মুসলমান। কর্নেলের সঙ্গে তার খুব জমে গেছে। শের সিং এই খবরটা জানালো ধ্রুবকে। শের সিং কর্নেলের অনুগত, কাজেই আগের রাতের সেই নির্বিকার ভাবটা আর তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল না। বরং এমন ভাব দেখাচ্ছে যেন সোনালি আর ধ্রুব কর্নেলের দুটি স্নেহধন্য আত্মীয়ের সেবা করতে পারলে তার জীবন ধন্য হয়ে যাবে। শের সিং যে দুটো ব্রেকফাস্ট বয়ে আনলো নিজ থেকে। ডিম, ভেজিটেবল রোল, 2 পট কফি। ধ্রুব ডান হাতে ব্যথা, শরীরও প্রায় ধরাশায়ী গত রাতের যুদ্ধে। সে কোনো ক্রমে বাথরুম থেকে ফিরে শুয়েছিল। সোনালি তার খাটের সামনে চেয়ারে বসে কফি টেবিলে ব্রেকফাস্ট সাজালো। কিছু আপেলও কাটলো নিজেদের স্টক থেকে। শের সিংকে ধ্রুব অপেক্ষা করতে বলেছে, তাই সে সোজা অ্যাটেনশনে দাঁড়িয়ে আছে। তাহলে শের সিং, কর্নেলের ঘরে পুলিশ অফিসারকে দেখে এলে, কিন্তু তোমাদের গুলাব সিং কি করছেন? গুলাব সিং মনমরা হয়ে ডাইনিং হলে বসে আছেন। মনমরা কেন? ওয়েদার খারাপ হয়ে গেল হয়তো, তাই। লাশ দুটো এতক্ষণ নিশ্চয়ই শ্রীনগরে পৌঁছে গেছে, তাই না শের সিং? হ্যাঁ, রাতেই পৌঁছে যাওয়ার কথা আছে। এদিকে ওয়েদার খারাপ হয়ে গেল, ওখান থেকে আরো পুলিশ অফিসার আসবেন, তদন্তও খুব জব্বর হবে। যতক্ষণ না ফয়সালা হচ্ছে ততক্ষণ গোলাপ সিং এর ছুটি নেই। আচ্ছা শের সিং, তুমি কোম্পানিতে কতদিন আছো? জি 3 বছর হবে প্রায়। দুগ্গল সাহেবের একটা ফার্ম আছে দিল্লিতে, আমি সেখানেই কাজ করতাম। স্কি ট্রেনিং সেন্টার খোলার গোড়া থেকে আমি আছি ওনার সঙ্গে। শ্রীবাস্তব কি এবছর নতুন?
নেই স্যার, শ্রীবাস্তবজিও গোড়া থেকেই আছেন। তা মিস ললিতাও কি গোড়া থেকে ছিলেন এখানে? ললিতাজি গত বছর প্রথমবার আসেন। শ্রীবাস্তবজির সঙ্গে ললিতাজির আগে থেকে চেনা জানা ছিল নাকি? জি হ্যাঁ, উনি ললিতাজিকে এখানে আনেন। শের সিং, তুমি তো খুব বুদ্ধিমান লোক। নেই স্যার, আমার মাথায় কিচ্ছু নেই, বড় সাহেব দুগ্গলজি বলেন। আচ্ছা, সঞ্জয় ওয়াডেকার এবার নতুন এসেছিল নাকি আগেও এসেছে? কবে প্রথম আসে সে? এইবারই নতুন ট্রেনি হয়ে আসে। শের সিং, তুমি তো এখানকার অনেক খবর রাখো, একটা কথা বলো তো, ললিতাজির সঙ্গে তোমার মতে কার মেলামেশা বেশি ছিল, শ্রীবাস্তব না সঞ্জয়? ললিতাজি খুব দিলখোলা মেয়ে ছিলেন স্যার, সব্বার সঙ্গে উনি যেচে পড়ে মিশতেন। আমরা জানতাম যে শ্রীবাস্তব সাহেবের সঙ্গে ওনার বিয়ে হবে, কিন্তু শেষের দিকে উনি সঞ্জয়জির সঙ্গে বেশি মেলামেশা শুরু করেন। তার জন্য নিশ্চয়ই তিনজনের মধ্যে মন কষাকষি কিছু হয়ে থাকবে। আপনাকে বলা যায় আপনি এদের মধ্যে সবচেয়ে ভদ্র মানুষ স্যার। ট্রেনিং ক্যাম্পের সবকটা মানুষ বেলেল্লা, শরাব খায়, মস্তানি করে সারা রাত, কেবল আপনি আর এই দিদিজি বাদে। তা শের সিং, ওদের মধ্যে নিশ্চয়ই মন কষাকষি হয়েছিল। খুব হয়েছিল। শ্রীবাস্তবজি সঞ্জয়জিকে কদিন থেকে খুব ছিলেন। ললিতাজি বাধা না দিলে তো ভীষণ মারামারি হয়ে যেত দুজনে। ললিতাজি দুজনের কাঁধ ধরে নিজের নিজের ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তবে স্যার, সঞ্জয়কে শ্রীবাস্তব কাবু করতে পারতেন না, কারণ মানুষের আসল জোর হলো তার পায়ে। যার পা জখম, সে লড়াই করবে কিভাবে? ওর পা কবে জখম হলো আর কিভাবে? সে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট স্যার। দিন 7 আগে লিড চেয়ার থেকে উনি বেমক্কা পড়ে যান। পাহাড়ের ও পিঠে না পড়লে পা জখম হতো না হয়তো। ও পিঠ তো বেশ ঢালু করা আছে স্কি করার জন্যে। ওঠবার মুখেই পড়ে যান একদিকে কাত হয়ে। পায়ে স্কি পরা ছিল যথারীতি। এত জোরে পড়েন যে ডান স্কিটা ভেঙে যায়, কিন্তু ভাগ্য ভালো যে পায়ের হাড় ভাঙেনি, কেবল মুচকে যায়। ডাক্তার এলেন, তখন ওয়েদার বেশ ভালো ছিল। ডাক্তারবাবু বললেন যে অন্তত মাস খানেক লাগবে সেরে যেতে। উনি ব্যান্ডেজ বেঁধে দিলেন, সঙ্গে চলাফেরা করতেও নিষেধ করলেন। কিন্তু শ্রীবাস্তবজি খুব গোয়ার আর চঞ্চল মানুষ ছিলেন। অগত্যা পরে ক্র্যাচের ব্যবস্থা হলো। উনি কিছুতেই এক জায়গায় বসে থাকতে রাজি নন, ক্র্যাচ নিয়ে খালি হরদম হাঁটাহাঁটি করেন। তা ওর ভাঙা স্কিটা তোমরা ফেলে দিয়েছিলে নাকি? কেন স্যার? না, এমনি বলছি, ওই স্কিয়ের তো বেশ দাম আছে, আর তুমি বলছিলে দোগল সাহেব খুব হিসেবি লোক, তো নিশ্চয়ই মেরামত করবার চেষ্টা করেছিলেন তিনি নাকি? তা ঠিক। দুগ্গলজি স্কি ভাঙার জন্য যতটা দুঃখ পেয়েছিলেন, ততটা ওর পা জখম হবার জন্য নয়। কিন্তু হিসাব করে দেখলে এই মরসুমে একজন ইনস্ট্রাক্টর অকেজো হয়ে যাবার ফলে ক্ষতিটা বেশি স্যার। দুগ্গলজি একটা ঝড়তি পড়তি জিনিসও আবর্জনা ভাবতে রাজি নন। স্টোর রুমে আপনি লেডিস হেয়ার ক্লিপও খুঁজে পাবেন স্যার। সব কুড়িয়ে রাখা অভ্যাস আছে দুগ্গলজির। আর সঙ্গে আমাদেরও হুকুম আছে, বলেন কিছুই ফেলবার জিনিস নয়, কোনো এক সময় সব কাজে লাগবে। আমাদের বাংলায় বলে যাকে রাখো সেই রাখে। তাহলে ভাঙা স্কিটা নিশ্চয়ই স্টোর রুমে আছে? হ্যাঁ আছে, কিন্তু স্যার একটা ব্যাপার তো ভেবে দেখিনি। স্কি দুটো, মতলব ভাঙাটা আর ভালোটা রাখা হয়েছে, স্কি বুট জোড়াও রয়েছে, কিন্তু স্কি পোল দুটো। শের সিং ভুরু কুঁচকে নিজে কি খুঁজতে থাকলো যেন। ধ্রুব একটু উঠে বসলো বিছানা থেকে, বলল, স্কি পোল দুটো রাখা হয়নি? নেই স্যার, তখনই তো রাখা হয়েছিল, অ্যাক্সিডেন্টের পরই। কিন্তু কিন্তু কি শের সিং? স্যার, গতকাল দুপুরে স্টোর রুমে যখন স্কিয়ারদের স্কি সেট ফেরত জমা নিচ্ছিলাম, তখন শ্রীবাস্তবজির সেটটার দিকে চোখ পড়েছিল। তখন এতটা কিছু ভাবিনি, কিন্তু স্টোর বন্ধ করার পর অনেকক্ষণ ধরে মনে কি একটা অস্বস্তি থেকে যাচ্ছিল। স্টোর রুমে কি যেন অদ্ভুত খপছাড়া লাগছিল, কি যেন একটা গোলমাল আছে। তারপর ভুলে গেলাম ভাবনাটা। এইমাত্র হঠাৎ মনে পড়ে গেল স্যার, স্টোরে কি গোলমাল ছিল। কি গোলমাল ছিল? স্যার, শ্রীবাস্তবজির সেটের সঙ্গে
স্কি পোল দুটো ছিল না স্যার। আগের দিন ছিল, অথচ গতকাল দুপুরে ছিল না। রাইট রাইট, স্কি পোল দুটো আমি দেখতে পাইনি। তোমার চোখের ভুলও তো হতে পারে। অসম্ভব স্যার। এক মিনিট, স্টোরের চাবি আমার কাছেই থাকে, এক্ষুনি ফের দেখে এসে বলছি আপনাকে। উফ, কান ঝালাফালা করে দিল দুজনেই। ব্যাট, এলুম ফুর্তি করতে এসে পড়লুম খুন খারাপি আর গোয়েন্দাদের পাল্লায়। আমি উঠি বড়। কোথায় যাবে? রিটা মবলঙ্করদের সাথে আড্ডা দিয়ে যাই। সে আবার কে? একজন স্কিয়ার গো। তুমি তো সার্কাস দেখো না? গ্রেট এশিয়ান সার্কাস দলের বিখ্যাত খেলোয়াড় রিটা মবলঙ্কর, নামও তুমি শোনোনি। তাকে এখানে এসেই আমি হঠাৎ করে আবিষ্কার করেছি। এক মিনিট, নামটা শোনা মনে হচ্ছে। আচ্ছা, যাকে ওয়াইল্ড গুজ বনহংসী বলা হয়েছিল খবরের কাগজে, সে? আগে হ্যাঁ, তিনি কোম্পানি ছেড়ে এখানে ঘুরে বেড়াচ্ছেন মনের সুখে। কি স্বাস্থ্য আর সৌন্দর্য, তোমার চোখ কপালে উঠে যাবে মশাই। কি যে বলো! আরে আমি ছবিতে দেখেছি, এমন কিছু রূপসী নয়। তবে ইয়া হোঁকা গদার মতন দুটো পা আছে বটে। ওই গদাই লস্করি পা দিয়ে স্কি পড়তে পারবেন তো? খুব পারবেন। তুমি তোমার গোয়েন্দাগিরি করো, আমি বরং আসছি। যাকে ইংরেজিতে বলে চেজিং আফটার দ্য ওয়াইল্ড গুজ, বুনো হাঁসের পেছনে দৌড়চ্ছ। সোনালি একটু ঘুরে বলে গেল, তা তোমার রেড হেরিং মাছের পেছনে দৌড়ানো চেয়ে অনেক ভালো। ধ্রুব স্কি পোল দুটোর কথা ভাবতে থাকলো। নির্ঘাত ও দুটো দিয়েই খুনি ললিতা আর সঞ্জয়কে খুন করেছে, কিন্তু স্টোর রুমের চাবি তো থাকে শের সিং এর কাছে। তার অজান্তে খুনির পক্ষে স্কি পোল নেওয়াটা প্রায় অসম্ভব। স্টোর রুম একটা গুদাম বিশেষ, একটি মাত্র দরজা, কোনো জানলা এমনকি ভেন্টিলেটর পর্যন্ত নেই। অবশ্য ডুপ্লিকেট চাবি থাকতে পারে, সে চাবি কার কাছে থাকে? সম্ভবত। কিন্তু খুনির পক্ষে কি চাবি ছাড়া তালা খোলাটাও শক্ত ব্যাপার? তেমন দুর্ভেদ্য তালা পৃথিবীতে আজও কি আবিষ্কৃত হয়েছে? বাইরে পায়ের শব্দ শোনা গেল। দরজায় নক করতেই ধ্রুব বলল, কে? শের সিং, এসো। শের সিং নয়, কর্নেল। ব্লেজার শুরু হয়েছে। কি দুর্যোগ, ভাবা যায় না। ইউসুফ সাহেব বলল অন্তত 24 ঘন্টা এই বরফ ঝড় বইবে। সোনালির সঙ্গে দেখা হলো নিচে। তুমি বেরোচ্ছ না? না কর্নেল, বসুন। আরে এইমাত্র শের সিং এর সঙ্গে কথা হচ্ছিল শ্রীবাস্তবের স্কি সেট নিয়ে। স্টোর রুমের চার্জে। জানি স্কি পোল দুটো হারিয়ে গেছে, তাই তো? সে কি, আপনি কখন শুনলেন? কার কাছে? আরে আমি তো শ্রীবাস্তবের অ্যাক্সিডেন্টের সময় ওখানে উপস্থিত ছিলাম। ওর স্কি সেটটা স্টোরে রাখা হয়েছিল, তাও আমি জানি। কাল বিকেলে সঞ্জয়ের লাশ দেখতে যাওয়ার আগে শ্রীবাস্তব আমাকে বলল স্টোরে ওর স্কি পোল দুটো আছে না নেই সেটা দেখা দরকার। ওর কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমাকে সেটা দিল। দেখে এলুম, সব ঠিক আছে। স্কি পোল নেই। ডুপ্লিকেট চাবি শ্রীবাস্তবের কাছে আছে? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। শ্রীবাস্তবের স্কি পোল দিয়েই যদি খুন করা হয়ে থাকে, তাহলে খুনি বাস্কেট লোপাট করতে চাইছে কেন? শ্রীবাস্তবের সেট নাম্বার হচ্ছে 3, কাজেই তার পোল দুটোর বাস্কেটের নাম্বারও 3। বুঝলে ধ্রুব, বাস্কেট দুটোই একটা ধাঁধা সৃষ্টি করছে। মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যায় না। ঠিক বলেছেন কর্নেল। শ্রীবাস্তবের ধরা যাক পায়ের জখমটা বানানো এবং সেই খুন। তাহলে তো নিজের স্কি বল দিয়ে খুন করা সম্ভব হলেও বাস্কেট লুকিয়ে কি লাভ হবে তার? নাম্বার তো জানা, খাতা দেখলেই বোঝা যাবে ওই 3 নাম্বার সেট কাকে ইস্যু করা হয়েছে। কাজেই বাস্কেট লুকিয়ে ফেললেও তো লাভ হবে না। আবার খুনি যদি অন্য কেউ হয় এবং শ্রীবাস্তবের কাঁধে দায় চাপানোর মতলব থাকে, তাহলে সে বাস্কেট লুকোতে ব্যস্ত হবে না। বাস্কেট দুটো প্রকাশ্যে পড়ে থাকলেই তো গা বাঁচাতে পারবে সে বরং, কিন্তু তা তো সে করেনি। আমার মনে হচ্ছে এই হত্যা রহস্যের চাবিকাঠি ওই বাস্কেট দুটোর মধ্যেই রয়েছে। সেই সময় দরজায় আরো কি যেন একটা নক করল। এবার শের সিং ঘরে ঢুকে উত্তেজিত মুখে কি বলতে গিয়ে কর্নেলকে দেখে একটু থতমত খেল।
সেলাম করে বলল, कर्नल साहब आप यहाँ আমি খুব মুশকিলে পড়ে গেলাম যে কর্নেল সাহেব। চৌধুরী সাহেব জানেন সব স্টোরে। জানি, দুটো স্কি পোল হারিয়েছে। জি সাহেব। ঘাবড়াবার কিচ্ছু নেই। এখন আমার একটা কথার জবাব দাও তো শেঠ সিং। বলিয়ে সাহেব। খুনের দিন 5ই ডিসেম্বরের আগের রাত্রে তুমি কটা অবধি জেগেছিলে? শের সিং এর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে সলজ্জ আড়ষ্টতার সঙ্গে বলল, বেয়াদপি মাফ করবেন কর্নেল সাহেব। সেরাতে স্কিয়াররা সবাই ডাইনিং হলে শরাব খেয়ে নাচ গান হই হল্লা করছিলেন। হ্যাঁ, আমি বেরিয়ে নিজের ঘরে যাবার পরে ওই হই হল্লা হচ্ছিল খুব। তো স্যার আমি এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম স্যার। তখন সবাই মিলে আমার দিকে তেড়ে এলেন। এই সির সিং তুমি এরকম চুপচাপ কেন? এসো ফুর্তি করো। আমি বললাম, অনারেবল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি নিতান্ত নৌকার মানুষ আছি, আমার কি তা করা উচিত হবে? ওরা তখন পুরো দস্তুর মাতাল স্যার। আমাকে চেপে ধরে জেন্টলম্যানরা আর লেডিজ মানে মিস রিটা মবলঙ্কর আর 2-3 জন লেডিজ আমার মুখে মদ ঢেলে দিলেন স্যার। তারপর? আমি স্যার অল্প স্বল্প খাই কখনো সখনো, তেমন কোনো অভ্যেস নেই। ওরা আমাকে নিয়ে এমন মাতালেন যে আমিও আর আপত্তি করতে পারলাম না। লাগাতার খেয়ে নাচতে গাইতে শুরু করে দিয়েছিলাম, এ অবধি আমার মনে পড়ছে। তারপর শায়দ ওরাই আমাকে ধরাধরি করে আমার ঘরে শুইয়ে দিয়েছিল। ঘুম ভাঙলো একদম ভোরবেলা। उठते गए टेर पेलाम पूरा बदन दर्द कर रहा है, सिर भारी हो रखा है, बहुत बहुत दुर्बल सा महसूस कर रहा था साहब। लेकिन उपाय तो नहीं, उठते ही हबे। 8টার মধ্যে স্কিয়ের সরঞ্জাম সব রেডি করতে হবে, তাই আমাকে মজবুরন উঠে পড়তে হলো। সারা দিন বহুত তবিয়ত খারাপ ছিল স্যার। সর্বনাশ! তোমাকে আমি এই অবস্থায় ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম? নেই স্যার, তাতে ক্ষতি তো হয়নি। আমি ডাক্তার সাহেবের কাছে ওষুধ খেয়ে এসেছিলাম, সেজন্যই তো বলা মাত্র চলে গেলাম। তাহলে সে রাতে কোনো শব্দ বা কিছু শোনোনি? এমনকি কিছু দেখোনি? নেই স্যার। অনেকেরই সে রাতে ওই অবস্থা ছিল নিশ্চয়ই। সেটাই সম্ভব। আর তা না হলে সেই ঘর ঘর শব্দ সবাই শুনতে পেত। আপনি শোনেননি কর্নেল? আমার ঘরটা তো পেছনে। তোমার ঘর থেকে শোনা সম্ভব, কারণ স্টোরটা এখান থেকে সামনাসামনি মাত্র 20-25 গজ তফাতে। স্টোর থেকে ঘর ঘর আওয়াজ হবে কিসের? ওখানে একটা গ্রাইন্ডিং হুইল আছে, চাকায় ঘষে কোনো কিছু ধারালো করার যন্ত্র ওটা। কি কাণ্ড! তাহলে কি খুনি ওই স্কি পোলের ডগা ছুঁচলো করেছিল? হ্যাঁ, ঠিক তাই। তারপর আসা যাক তোমাদের 8 নম্বর রুমে। চাপা শব্দ শুনেছিলে? একটা ফুটো মেঝেতে আবিষ্কার করেছি আমরা। তার মানে খুনি স্কি পোল শান দেওয়ার পর চুপি চুপি ও ঘরে ঢোকে? সে ললিতাকে দেখতে এসেছিল কি অবস্থায় আছে, কিংবা ধরা যাক সন্দেহ ভঞ্জন করতে এসেছিল। কিসের কর্নেল? ললিতা একা আছে না অন্য কেউ তার সাথে আছে? কিন্তু শ্রীবাস্তবের পক্ষে ক্রাচ নিয়ে। আহা, তুমি ছট করে শ্রীবাস্তবের ঘাড়েই বা চাপাচ্ছ কেন? অন্য কেউ তো হতে পারে। না কর্নেল, শ্রীবাস্তবের সঙ্গেই তো ললিতার বিয়ের কথা ছিল, কাজে তার পক্ষে এমন আচরণ সম্ভব। অবশ্য দ্বিতীয় ব্যক্তি সঞ্জয়, তার পক্ষেও এটা সম্ভব। কিন্তু সঞ্জয় খুন হয়েছে, আর যে খুন হয়েছে সে আদপেই খুনি নয়। খুনি যে এক্ষেত্রে দুজন নয় তাই বা বলি কেমন করে? হয়তো শ্রীবাস্তবের ধারণা মতন সঞ্জয় ললিতাকে খুন করে পালাচ্ছিল, তারপর পথে অন্য কেউ তাকে খুন করেছে। হ্যাঁ, বেশ, যদি তাই হয় তবে সে কে? শ্রীবাস্তব নাকি? মোটেও তো অসম্ভব নয়। শ্রীবাস্তবের পায়ের জখম সম্ভবত জেনুইন। ধ্রুব, তার পক্ষে এই বরফ বৃষ্টির মধ্যে 7 মাইল পাখির বেগে এগিয়ে খুন করা অসম্ভব, বিশেষ করে মোটরে চেপে যাচ্ছিল সঞ্জয়। কর্নেল সাহেব, আমি একটা কথা বলবো? আলবাত, বলো, কি তোমার ধারণা? মোটর রাস্তার পথে টোগরি এখান থেকে 7 মাইল হবে,
কিন্তু এখান থেকে একটা সোজাসুজি নাক বরাবর হাঁটা পথ আছে। সে পথে মাত্র 2 মাইল। পাহাড়তলি, জঙ্গলের তলা, সব জায়গায় এখন পুরো বরফ পড়ে গেছে। স্যার, একজন ভালো স্কিয়ারের পক্ষে 2 মাইল যাওয়া মাত্র 10 মিনিটের ব্যাপার। রাইট, আমি এই দিকটা একেবারে ভাবিনি তা নয়, কিন্তু সরজমিনে এই হাঁটা পথের অবস্থা কোনো দিন দেখিনি, তাই ভেবেছিলাম খাড়া পাহাড় আর জঙ্গল থাকাটা সম্ভব। খাড়া পাহাড় আছে, জঙ্গল ভি আছে স্যার, কিন্তু বরফের মরসুমে এ পথটা অন্তত স্কিয়ারদের পক্ষে মোটামুটি ভালোই। সবাই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ধ্রুব বলে উঠল, কর্নেল, কাল লিফটম্যানের প্রসঙ্গ তুলেছিলাম, আপনি জবাব দিতে গিয়ে বাধা পড়ল। লিফটম্যান তোমার কথা মতো ললিতা খুন হওয়ার খবর দিতে যথেষ্ট দেরি করেছিল। তার দেরি হয়েছিল কেন, এর জবাবে একটা অদ্ভুত ব্যাপার বলছে সে। সত্যি বড় অদ্ভুত, আমি অন্তত বিশ্বাস করিনি। কি বলেছে বলুন তো কর্নেল? খবর দিতে আসবার পথে লিফটম্যান নাকি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়ে থমকে দাঁড়ায়। লিটফিল থেকে এখানে আসবার পথটা আশা করি লক্ষ্য করেছ। একটা ওই বাঁধ মতো রাস্তা, দুধারে নিচে যথেষ্ট জঙ্গল রয়েছে। জঙ্গলের একটা অংশ ট্রেনিং সেন্টারকে বেড় দিয়ে স্টোর রুমের পেছনে এসে মিশেছে। সেখানে কিছুটা সমতল জায়গা ফাঁকা, তারপরে আবার ঢালু জঙ্গল নিচের দিকে নেমে গেছে উপত্যকার দিকে। লিম্যান বাঁধের মাঝামাঝি এসে তার ডান দিকে জঙ্গলের ভেতরে কাকে স্কি করতে দেখে। বরফ পড়ার ফলে কুয়াশা মতো থাকায় স্বাভাবিক 10 ফুট দূরের কিছু অস্পষ্ট দেখা যায় না, আবছা লাগে। কিন্তু একটা নিস্পন্দ জায়গার মধ্যে কিছু নড়াচড়া করলে যত দূরেই হোক খানিকটা আভাস পাওয়া যায়। লিফটম্যানের ধারণা এইরকমই। যাই হোক, সে একজনকে স্কি করে যেতে দেখেছিল। তার অবাক লেগেছিল দুটো ব্যাপার দেখে। প্রথমে, ওখানে কেউ স্কি করে যেতে সাহস পায় না, কারণ জায়গাটা কোম্পানির বলে। প্রায়ই নিজেদের কাঠের দরকারে গাছ কাটা হয়। সেই গাছের কাটা গুঁড়িগুলো যেখানে সেখানে বরফের মধ্যে মাথা উঁচিয়ে থাকে, স্কিয়ারদের পক্ষে যার জন্য ভীষণ বিপজ্জনক। দ্বিতীয়ত, লিফটম্যান হলফ করে বলল সেই স্কিয়ারের হাতে একটা মাত্র স্কি বল ছিল। দ্য মার্ডারার? ইয়েস। লিফটম্যানের বর্ণনা সত্যি হলে অন্তত আমরা বুঝতে পারছি সে খুনিকেই দেখতে পেয়েছিল। যাই হোক, সে ভাবল কোনো আনাড়ি স্কিয়ার লিট হুইলে চাপার হুজ্জত না পোহাতে চেয়ে এভাবেই নিজের খুশি মতো স্কিয়ের শখ মেটাচ্ছে। অতএব ওকে সাবধান করা এক্ষুনি দরকার। লেকিন সাব, যে ব্যক্তি সদ্য খুনের খবর দিতে যাচ্ছে তার পক্ষে ওসব নিয়ে ভাবা কি যুক্তিসঙ্গত? আপনার কি মনে হয় কর্নেল সাব? অবশ্য আমাদের লিফটম্যানটি বয়সে জওয়ান, গায়ে তাকাতও আছে প্রচুর, और ऊपर से उसका नर्व भी बहुत स्ट्रांग है। তোমাদের লিফটম্যানটির গায়ে জোর আছে বলেই সম্ভবত নিজেকে দারুণ বুদ্ধিমান মনে করে, অতিবুদ্ধি যাকে বলে আর কি। এছাড়া আর কোনো ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। তারপর সে কি করল? সে বাঁধে নেমে চেঁচিয়ে উঠল হুঁশিয়ার করে দিতে। তারপর দেখলো স্কিয়ারটা ট্রেনিং সেন্টারের পেছন দিকে এগোচ্ছে। তখন জঙ্গলের পথে না গিয়ে লিফটম্যান ট্রেনিং সেন্টারে ঢুকে এক দৌড়ে পূর্ব প্রান্তে কাঠের বেড়ার কাছে চলে যায়। এখানে একটা ব্যাপার আমি নোট করে রেখেছি আর কি। হ্যাঁ, লিফটম্যান ট্রেনিং সেন্টারে ঢুকে লক্ষ্য করেছিল স্কিয়ারটা স্টোর রুমের পেছনে অদৃশ্য হলো, কিন্তু শেষ প্রান্তে বেড়ার ধারে পৌঁছে আর তাকে দেখতে পেল না কোথাও। তার ভয় হলো নির্ঘাত পেছনের সেই সমতল ফাঁকা জমি পেয়ে মনের সুখে যেই স্কি চালিয়েছে গিয়ে পড়েছে ঢালু কোনো গর্তে বা খাদে। তখন সে লোকটাকে খুব খোঁজাখুঁজি করে কিছুক্ষণ, তারপর নাকি খেয়াল হয় যে সে খুনের খবর দিতে যাচ্ছিল অফিসে। বোঝো কাণ্ড। শের সিং মাথা নাড়তে থাকলো অবিশ্বাসে।
ধ্রুবও মাথা দুলিয়ে বলল, এ বর্ণনার মধ্যে আগা গোড়া গোজামিল আছে। এ সম্পূর্ণ বানানো। লিফটম্যানের আচরণ ভীষণ সন্দেহজনক, অবিশ্বাস্য। শের সিং ঠিকই ধরেছে, যে খুনের খবর দিতে যাচ্ছে কিন্তু লিফটম্যান যা দেখেছিল তা সত্য। কি বুঝলে ধ্রুব? তার মানে আমিও জায়গাটা ঘুরে দেখে এসেছি, এই তো সেদিনই। ওই জঙ্গলে স্কিয়ের দাগও দেখেছি। স্কি পোল একটা যে ছিল বাস্কেটের দাগই তার প্রমাণ। ভাগ্যিস খুব বেশি দেরি করিনি, তাহলে বরফে সব চাপা পড়ে যেত। তাছাড়া সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? স্টোর রুমের পেছনের দেওয়ালের নিচে এক জায়গায় প্রায় 3 ফুট বাই 3 ফুট কেউ কাঠ ছড়িয়ে ফের আলগা করে চেপে রেখেছিল। আমি একটু টানতেই খুলে গেল। স্টোর রুমের 4টে দেওয়ালই কাঠের। कर्नल साहब, इस बार मेरी नौकरी पक्की जाने वाली है। আমি অন্ধকারে এত কিছু লক্ষ্য করিনি। তুগ্গলজি ফিরে এসে আমাকে নৌকরি সে নিকাল দেঙ্গে সাহেব। কর্নেল হাত তুলে বললেন, সবুর, তোমার কোনো দোষ নেই। ভেতরে ঢুকলে ওই জায়গাটা তোমার চোখে পড়বে না, কারণ ওখানে স্কি সেটের গাদা আছে। আমার ধারণা খুনি আগের রাত্রে তোমাকে বেহুশ করে তোমার পকেট থেকে চাবিটা নিয়েছিল। বেহুশ করে? হ্যাঁ, এটা আমার অনুমান অবশ্য। তোমাকে মদ খাওয়ানোর সময় খুনি কোনো ফাঁকে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, সে কথায় আমি পরে আসছি। খুনি চাবি নিয়ে স্টোরে ঢোকে, তারপর গ্রাইন্ডিং মেশিনে নিজের স্কি পোল দুটো বাস্কেট থেকে খুলে ধারালো করে নেয় এবং বাস্কেটে যথারীতি বিধিয়ে রাখে মাত্র। একজন ভালো স্কিয়ারের পক্ষে ওভাবে আলগা অবস্থায় বাস্কেটে পোল বিধিয়ে রেখে স্কি করা কঠিন নয়। হাতে খুব চাপ রাখলে সহজে খুলে পড়ে যাওয়ার চান্স নেই। যাই হোক, তারপর সে কোনো ধারালো জিনিস দিয়ে দেওয়ালের কোণটা অতখানি 4 কোণা করে কাটে, যাতে বাইরে থেকে চাপ দিলে বা টানলে 3 ফুট বাই 3 ফুট কাঠ খসে যায়। ওখানেই সে শ্রীবাস্তবের 3 নম্বর স্কি পোল দুটো এমন ভাবে রাখে যাতে কাঠের কাটা অংশটা সরালেই বাইরে থেকে হাতে পড়ে। শের সিং, তুমি সকালে স্কি সেট ইস্যু করার সময় কোনো গরমিল লক্ষ্য করনি কেন? আচ্ছা, ভালো করে ভেবে জবাব দাও। देखिए कर्नल साहब, স্টোর রুমের ভিতরে তো আজকাল সবসময় অন্ধকার লাগে। একটা বাতি আছে মাত্র 40 ওয়াটের। তুগ্গলজি খুব হিসেবি মানুষ, সে তো আপনি জানেন। তাছাড়া পিছনের দিকের দেওয়ালে স্কি সেট ছাড়াও বহুত সারা কাঠ জড়ো করা আছে। আমি খুঁটিয়ে দেখিনি অতটা। আমারই কসুর স্যার, এখনই গিয়ে ওটা মেরামত করতে হবে। পুলিশ যতক্ষণ না অনুমতি দেয় আর ওতে হাত দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে শের সিং। এখন আর একটা কথার জবাব দাও তো। সে রাতে তোমাকে সকলে মিলে মদ খাওয়াতে ব্যস্ত হয়ে উঠেছিল বলছো, কিন্তু নিশ্চয়ই যোগটা সকলের মাথায় একসঙ্গে আসেনি। প্রথমে একজনের মাথায় এসেছিল, তখন সবাই সায় দিয়েছিল, তাই না? জি, সে তো ঠিকই। প্রথমে কে তোমাকে মদ খাওয়াতে চেয়েছিল কিংবা ওই যোগের প্রস্তাব দিয়েছিল শের সিং? ঠিক মনে করতে পারছি না স্যার, যে কে প্রথম আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠেছিল, আরে শের সিং, তুমি ফুর্তি করছো না কেন? কে 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 যেন কে? মেয়ে না পুরুষ? মেয়ে? পুরুষ? নেই নেই কর্নেল সাহেব, একটু মনে নেই আমার। মানে লক্ষ্য করিনি একেবারে যে মেয়ে বলেছিল নাকি পুরুষ প্রথমে বলেছিল। তুমি ভাবতে সময় নাও শের সিং। আজ সারাটি রাত তুমি সময় পাবে, কাল সকালে আমাকে বলবে। ওকে, এবার এসো। তোমাকে হয়তো খুঁজছেন শ্রীবাস্তব। শের সিং আস্তে আস্তে চলে গেল। ধ্রুব বলল, আপনার প্রকল্পটি বাস্তব সাক্ষ্য অনুসারে খুব চমৎকারই বলব, কিন্তু তাহলেও লিফটম্যানের ব্যাপারটা, মানে তার অমন আচরণ আমার কেমন ঠেকছে। তাকে পাঠিয়েছে একটা সাংঘাতিক খবর দিতে, আর সে অতক্ষণ ওইভাবে পরোপকার করতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করলো। এটা একেবারে অ্যাবসার্ড। তার বিবরণ সত্য, বর্ণনায় গোলমাল থাকতে পারে। না, অস্বীকার করছি না, বলছি তার আচরণ অ্যাবসার্ড।
ধ্রুব, ওর বিবরণের ফ্যাক্টটুকু যদি সত্যি হয় তাহলে আচরণও সত্যি। দুটোই পরস্পর সম্পর্কিত ব্যাপার। একটা সত্য হলে অপরটাও সত্য হতে বাধ্য। কিন্তু ধ্রুব, তবু তুমি স্বস্তি পাচ্ছ না কেন তা আমি বুঝি। আসলে দুটো সত্যকে এক জায়গায় মেলানোর কমন ভিত্তি তুমি হাতড়াচ্ছ, তাই না? সম্ভবত তাই। ধ্রুব, এই ভিত্তি হলো লিফটম্যান স্কিয়ারকে চিনতে পেরেছিল, কিংবা আরো স্পষ্ট করে বললে লিফটম্যান তাকে ভালো চেনে এবং সম্ভবত তাকেই লিফট চেয়ারে খুন করতে দেখেছিল বলেই ওই জঙ্গলে তাকে আবিষ্কার করে সে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। মনে রেখো, লিটভিলের কেন্দ্রে নিচে লিফটম্যান দাঁড়িয়ে থাকে, হেল্পার দুজন থাকে খানিকটা দূরে। যত অস্পষ্ট হোক, সবগুলো চেয়ার লিফটম্যানের পক্ষে লক্ষ্য রাখা সম্ভব। ললিতের চেয়ার মাঝামাঝি আসার পর যদি খুনি ওর বুকে পোল বিধিয়ে থাকে, লিফটম্যানের পক্ষে তা পরিষ্কার দেখতে পাওয়া সম্ভব। আগের বা পেছনের চেয়ার থেকে তা দেখা যাবে না, তাই না? ঠিকই বলেছেন। এখন প্রশ্ন, সব স্কিয়ারের পোশাক একরকম এবং আপাদমস্তক ঢাকা, চোখে গগলস, ঠোঁট আর নাকেও স্কার্ফ বাঁধা। ও চিনল কিভাবে, তাই না? হ্যাঁ কর্নেল, আর আমি তো চিনতেই পারিনি, অথচ খুনিকে ললিতার পাশে বসতে দেখেছি। দেখো ধ্রুব, খুব চেনা মানুষের অনেক ভঙ্গি লক্ষ্য করে তাকে ডিটেক্ট করা সম্ভব। যতই ঢাকা থাকে, দেহের কোনো কোনো অংশের ভঙ্গি থেকেই সে ধরা পড়তে বাধ্য। তাছাড়া লিফটম্যানটি অভিজ্ঞ, অনেক দিন ধরে সে এখানে কাজ করছে, তাই স্কিয়ারদের চেয়ারে ওঠা, নামা এবং স্কি করার ভঙ্গি তার মুখস্থ হয়ে যাওয়া স্বাভাবিক। দ্য আইডিয়া! লিফটম্যান খুনিকে চেনে, দেখেওছে তার কীর্তি, কিন্তু যে কোনো কারণে হোক সে প্রকাশ করতে চায় না, এবং সেজন্যই তার ফ্যাক্ট অংশ সত্য, আচরণও সত্য, শুধু বর্ণনার মধ্যে কিছু অংশ মিথ্যে হতে পারে। সোনালি এলো এতক্ষণে। হ্যালো সোনালি, খুব আড্ডা দেওয়া হলো নিশ্চয়ই। স্কিয়াররা সব কে কি বললো, কে কি করছে? কারো খবর জানি নে গো। আমি মিস মবলঙ্করের ঘরে আড্ডা দিচ্ছিল, তার অনেক অভিজ্ঞতার গল্প শোনা হলো, রীতিমতো থ্রিলিং জানো। রিটার ঘরে ছিলে? রিটা মেয়েটি ভারী চমৎকার, কিন্তু এখানে কারুর সঙ্গে বিশেষ মিশতে দেখিনি। তোমার সঙ্গে বুঝি খুব ভাব হয়ে গেছে? এই মিস্টার ধ্রুব চৌধুরী, রিটা তোমার সঙ্গে আলাপ করবে বলেছে, বিকেলে আসবে, কোথাও যাবে না কিন্তু। পাগল নাকি? ব্লিজার্ডে কোথায় বেরোবো? কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, চলি, লাঞ্চের সময় হয়ে এলো আবার। সোনালি, ধ্রুব, তোমরা একটু পরে এসো, তাহলে এক টেবিলেই বসবো আমরা। কর্নেল চলে গেলে সোনালি ধ্রুবর পাশে চুপ করে বসে ওর গলা জড়িয়ে ধরল, চাপা গলায় বলল, আজ রাতে বরং দুজনে এক ঘরে শোবো। কাল সারা রাত আমার ঘুম হয়নি, যা ভয় লাগছিল। নিচে যে ললিতার ঘর। ধ্রুব ওর গালে ঠোঁট রেখে বলল, আমিও তাই ভাবছিল। রাত 3টের সময় নিচে খুব চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল ধ্রুবর। সে স্লিপিং ব্যাগ থেকে ধুরমুর করে বেরিয়ে ডাকলো, এই সোনালি, এই সোনালি। পাশের খাট থেকে সোনালির ঘুম জড়ানো গলায় সাড়া এলো। বলো। ধ্রুব গায়ে ওভারকোটটা দ্রুত চাপিয়ে তাকে ঠেলাঠেলি করে জাগালো। আরে ওঠো, শোনো, এই নিচে কি গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আমি যাচ্ছি, তুমি দরজাটা ভিতর থেকে লক করে দাও, বুঝলে? সোনালি জাগলো, কিন্তু উঠল না, বলল, ভাট, পাগল পাগল একটা, রাত দুপুরে গোয়েন্দাগিরি করবে, বাই চড়েছে মাথায়। আহা, তা দরজাটা দাও। থাক, কেউ আমাকে খুন করবে না গো। অগত্যা ধ্রুব বেরোলো। কাঠের মেঝে খুব হাঁটাহাঁটির শব্দ হচ্ছে, গোলমাল বেড়েছে মনে হলো। ধ্রুব নিচের করিডোরে আসতেই একজন দারোয়ানের সঙ্গে দেখা হলো। কি হয়েছে, এত গোলমাল কেন? শ্রীবাস্তবজির মাথা খারাপ হয়ে গিয়েছে। তার মানে? গিয়ে দেখুন না সাই, বলে লোকটা পাশ কাটিয়ে চলে গেল। ডাইনিং হলের উল্টো দিকে অফিসের সামনে ভিড় জমে গেছে। গুলাব সিং, ইউসুফ সাহেব, জনাজার সেপাইও দাঁড়িয়ে রয়েছে সেখানে।
কর্নেল আছেন, আর শ্রীবাস্তব ভীষণ চেঁচামেচি করছে। ধ্রুবকে দেখে কর্নেল একটু হাসলেন। শ্রীবাস্তবের হাতের দিকে চোখ গেল ধ্রুবর। ক্র্যাচে ভর দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে এবং তার দু হাতে দুটো বাস্কেট, স্কি পোলের তলায় যেটা লাগানো থাকে। ধ্রুব চমকে উঠল। শ্রীবাস্তব খেপে গিয়ে বলছে, সব ব্যাটাকে আমি ফাঁসি কাটে ঝোলাবো। এখানে সবাই খুনি, এভরিবডি ইজ দ্য মার্ডারার। ধ্রুব গুলাব সিংকে ইশারায় ডেকে একটু তফাতে দাঁড়ালো। কি হয়েছে, ব্যাপার কি? এক আজব ব্যাপার চৌধুরী সাহেব, আমার মাথায় আসছে না কিছু। শ্রীবাস্তব সাহেবের দরজায় কিছুক্ষণ আগে কে নক করছিল। দিমাগ খারাপ থাকার দরুন ওর ঘুম হচ্ছে না দুরাত থেকে, তো উনি জেগেই ছিলেন নাকি। তো বারবার নক করাতে উনি অনেক কষ্টে উঠে দরজা খোলেন। অমনি কে ওর ঘরের ভিতরে ওই বাস্কেট দুটো ছুঁড়ে ফেলে ওকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই বাস্কেট দুটো নাকি শ্রীবাস্তব সাহেবের স্কি পোলের। 3 নম্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট নাম্বার 3। লোকটাকে চিনতে পারেননি উনি? না, লোকটা নাকি মুখে রুমাল ঢেকে এসেছিল, আর ধাক্কা খেয়ে উনি নাকি পড়ে গিয়েছিলেন। তা পায়ে জখম আছে, উঠতে উঠতে লোকটা ততক্ষণে হাওয়া হয়ে গেছে। ধ্রুব চোখ টিপে হাসল। গুলাব সিংজি, আপনার বিশ্বাস হচ্ছে এই ঘটনা? মোটেও না। শ্রীবাস্তব সাহেব আরো অনেক নাটক করবেন এবার। দেখুন না, করিডোরে সিপাহীরা কড়া পাহারা দিচ্ছে, তার মধ্যে কোন লোক গিয়ে শ্রীবাস্তবের দরজা নক করলো, আর তারা কেউ কিছু দেখতে পেল না। কর্নেল এসে ধ্রুবর হাত ধরে টানলেন। এসো ধ্রুব, আমার ঘরে একটু বসবে। কর্নেলের ঘরে ঢুকে ধ্রুব বলল, মানে সোনালি একা আছে, বেশিক্ষণ বসবো না কর্নেল। না, আমি বসতে ডাকিনি। 3 নম্বর বাস্কেটটা তাহলে পাওয়া গেল, তাই না? ব্যাপারটা লক্ষ্য করেছো? আমি ঠিক এরকমই আশা করছিলাম। ওটা কোনো না কোনোভাবে পাওয়াই যেত। শ্রীবাস্তবের আর বাঁচার পথ নেই, বুঝলেন কর্নেল? ব্যাটা নিজে থেকেই যেন ধরা দিতে চায়। কেন কেন? আরে অমন নাটকীয় তো না করলেও তো চলতো। ব্যাপারটা সত্যিও হতে পারে। অসম্ভব কর্নেল। আরে করিডোরে সেপাইরা ছিল, তাদের চোখ এড়িয়ে। সেপাইদের পাহারার কথা বলো না। এই তুষার ঝড়ের রাতে ওরা কোণঠাসা হয়ে জড়সড় হয়ে বসছিল। করিডোর ঢাকা হলে কি হবে? ওখানে তো কোনো হিটিং এর ব্যবস্থা নেই। আর কি ঠান্ডা দেখছো না? ব্যাটারা আগা গোড়া কুমড়োর বস্তার মতো কম্বল মুড়ি দিয়ে দেওয়ালে এঁটে থাকে। পাশ দিয়ে কেউ গেলেও তখন কারোর মুখে ঢাকনা সরিয়ে দেখতে ইচ্ছে করে না। কিন্তু তাহলে শ্রীবাস্তবী যে খুনি, আর আমার কোনো সংশয় নেই। তোমার এই সিদ্ধান্তের কারণ অনেক আছে, তবে একটা একেবারে ভাইটাল। লিফটম্যান খুনের খবর দিতে যাওয়ার পথে কাকে স্কি করে যেতে দেখেছিল। আমি ভেবে দেখেছি সেই স্কিয়ার নিশ্চয়ই শ্রীবাস্তব, কারণ যার কাছে খুনের খবর নিয়ে যাচ্ছে তাকে ওইভাবে ওখানে দেখেছিল বলেই লিফটম্যান অত দৌড়াদৌড়ি করেছিল বা দেরি করে ফেলেছিল। এটাই যুক্তিসঙ্গত। হ্যাঁ, মন্দ যুক্তি নয়, স্বীকার করছি। কিন্তু শের সিংকে তাহলে বেহুশ করা হলো কেন? স্টোরের ডুপ্লিকেট চাবি তো শ্রীবাস্তবের কাছেই ছিল। বেহুশ সত্যি করা হয়েছিল কিনা তার প্রমাণ কোথায় কর্নেল? ও তো আপনার অনুমান। শের সিং যে গ্লাসে মদ খেয়েছিল সেটা পরীক্ষা না করে কিভাবে প্রমাণিত হবে? রাইট, সেও তো দেখছি। তুমি একজন ফরেন্সিক এক্সপার্ট, তোমার যোগ্য কথাই বলেছ। আমার দুর্ভাগ্য যেন গ্লাসটা সকালে ধুয়ে ফেলা হয়েছিল সম্ভবত। আর আমার থিওরি প্রমাণের কোনো উপায় নেই। বেশ, এখন আসি কর্নেল। 3:15 বেজে গেছে, এখনো যথেষ্ট ঘুম হবে। ঘুমো গিয়ে। আমার ইনসোমিয়াটা আবার বেড়ে গেছে কিনা। ধ্রুব বেরিয়ে দেখল ভিড় কমেছে। শ্রীবাস্তব নেই। ইউসুফ সাহেব স্কিয়ারদের সঙ্গে কথা বলছেন। ধ্রুব পাশ কাটিয়ে চলে গেল। সিঁড়িতে পা দেবার সঙ্গে সঙ্গে ধ্রুবর হঠাৎ কানে এলো ওপরে কে যেন চাপা চিৎকার করে উঠল। এক মুহূর্ত থামল। না, কানের ভুল নয়, গঙ্গানির শব্দ বেশ স্পষ্ট। সে কয়েকটি লাফে ওপরে পৌঁছল।
সর্বনাশ, তার ঘরেই কে যেন গোঙাচ্ছে এবং প্রচন্ড ধস্তাধস্তির শব্দ হচ্ছে। সে চেঁচিয়ে উঠল, সোনালি, সোনালি, এই সোনালি। তারপর দরজার হাতল ঘোরালো। পরক্ষণে আচমকা দরজা খুলে কে ভীষণ জোরে তার বুকে ধাক্কা মারল। পড়ে গেল ধ্রুব। পড়ে গিয়েই চেঁচিয়ে উঠেছিল সে। চোর, চোর, চোর! চোর বলে কেন চেঁচালো সেই মুহূর্তে বলা কঠিন ধ্রুবর পক্ষে। যাই হোক, সে মেঝে থেকে উঠে এক লাফে প্রথমে সোনালির কাছে গেল। টেবিল ল্যাম্পটা তেমনি জ্বলছে। সোনালি স্লিপিং ব্যাগের ভিতর অর্ধেক শরীর ঢুকিয়ে বিছানায় বসে রয়েছে। তার চুল এলোমেলো হয়ে রয়েছে, বড় বড় চোখ, ভীষণ হাঁপাচ্ছে। খাটের পাশেই তার রেশমি স্কার্ফটা পড়ে রয়েছে। কি হয়েছে? কি হয়েছে সোনালি? হ্যাঁ, কি হয়েছে? সোনালির ঠোঁট কাঁপছে, কিছুই বলতে পারল না সে। আঙুল তুলে নিচে স্কার্ফটার দিকে দেখালো মাত্র ভয়ে তার মুখটা সাদা হয়ে গেছে। স্কার্ফটা তুলে ধ্রুব বলল, আরে কি হয়েছে বলবে তো? কে এসেছিল? দরজার বাইরে শের সিং এর গলা শোনা গেল। সাহাব, সাহাব! সিঁড়িতে অনেকগুলো পায়ের দৌড়ে আসার শব্দ হলো। অনিবার্যভাবে আবার একটা নাটকীয় ভিড় জমে যেতে থাকলো ধ্রুবর ঘরের সামনে। ধ্রুব বড় আলোটা জেলে দরজা খুলতেই শের সিং, গুলাব সিং, ইউসুফ তেং আর কর্নেল ঢুকে পড়লেন। আরো অনেকে দৌড়ে আসছে শোনা গেল। জল খাবো। জল খাবার পর সুস্থ হয়ে সোনালি যা বলল তাতে সবাই আতঙ্কে বিস্ময়ে একেবারে কাঠ। ধ্রুবর চোয়াল শক্ত হয়ে গেল। কে দরজা খুলে সোনালির ঘরে ঢুকে ওর মাথার কাছ থেকে স্কার্ফটা নিয়ে গলায় পেঁচাতে থাকে। ধ্রুব বেরোবার পর তখন সোনালির একটু ঘুম এসেছিল। সে আর কিছুই টের পায়নি। হঠাৎ দম আটকে আসায় সে জেগে ওঠে। তারপর দেখে কে ওর বুকে বসে স্কার্ফটা গলার মধ্যে পেঁচাচ্ছে। দম আটকে যেতে থাকে সোনালির। যত শক্তি দুহাতে আছে সেই নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটার মুখে কালো রুমাল ঢাকা ছিল, তাই চিনতে পারেনি, কিন্তু তার গায়ের জোর প্রচন্ড। ধ্রুবও টের পেয়েছে, তবে চিনতে পারেনি সেও। একটা জিনিস স্পষ্ট, সোনালীকে শ্বাসরুদ্ধ করে খুন করতে এসেছিল সে। ভাগ্যিস ঠিক সময় ধ্রুব এসে পড়েছিল, না হলে সোনালীকে এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতে হতো বিছানায়। কিন্তু কেন সোনালীকে খুন করতে এসেছিল সে? কে সে? সেই কি ললিতা কিংবা সঞ্জয়ের হত্যাকারী? সোনালীকে খুন করে কি উদ্দেশ্য চরিতার্থ হতো তার? নানা প্রশ্ন সবার মাথায় ভিড় করে এলো। বাকি রাতটা আর কেউ ঘুমল না। সকাল হলো, কিন্তু আবহাওয়া আজকে বেশ চমৎকার। দুরন্ত তুষার ঝড় আর নেই। আজ সূর্যের চেহারা দেখা যাচ্ছে মাঝে মাঝে। বরফ পড়া প্রায় বন্ধ। কেবল কুয়াশার আবছায়া ঘুরে বেড়াচ্ছে সবখানে। গাছের পাতা আর ঘরবাড়ি থেকে চাপ চাপ বরফ খসে পড়ার জন্যে ধোঁয়াটে হয়ে যাচ্ছে রোদটা। চমৎকার অনুকূল আবহাওয়া স্কিয়ারদের পক্ষে, কিন্তু স্কি আপাতত বন্ধ। পুলিশ কাকেও বিনা অনুমতিতে বেরোতে দেবে না। ধ্রুবর ঘরে কর্নেল এসে ব্রেকফাস্ট সেরেছেন। সোনালী কিন্তু রাতের সেই ভয়ঙ্কর দুর্ঘটনা একেবারেই ভুলে বসেছে যেন। যথারীতি হাসি খুশি দেখাচ্ছে তাকে। ধ্রুব শুধু অসম্ভব গম্ভীর। অনেকক্ষণ ধরে সে কর্নেলের সঙ্গে হত্যা রহস্যের আলোচনায় ব্যস্ত থেকেছে। সোনালীকে খুঁটিয়ে প্রশ্ন করে জানতে চেয়েছে অনেক কিছুই। সোনালীর জবাব খুব ভাষা ভাষা। কর্নেলের ধারণা সোনালী নিজের অবচেতনার মধ্যে খুনি সম্পর্কে কোনো মারাত্মক তথ্য জানে। খুনি সেটা টের পেয়েছে বলেই তাকে হত্যা করতে চায়। তাই সোনালীকে অত প্রশ্ন করা। কিন্তু সোনালীর জবাবের মধ্যে তেমন কোনো সূত্র একেবারেই পাওয়া যাচ্ছে না। ধ্রুব বিরক্ত।
একসময় কর্নেল বললেন, যাই হোক ধ্রুব, তুমি কখনো সোনালীকে একা কোথাও যেতে দিও না। সোনালী, তুমি সাবধান হও, তোমার ওপর আবার একটা চেষ্টা করতে পারে খুড়ি। দিস ইজ ভেরি সিরিয়াস। ভ্যাট, এত হালকাভাবে নিও না ব্যাপারটা। সম্ভবত খুনি ক্রমশ মরিয়া হয়ে উঠছে। কর্নেল, আপনি বলেছিলেন বাস্কেটের মধ্যেই রহস্যের চাবিকাঠি রয়েছে, কিন্তু বাস্কেট দুটো তো পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া যেতই, কিন্তু এভাবে পাওয়া যাবে আমি মোটেও ভাবিনি। খুনি ভীষণ চতুর সেটা বোঝা যাচ্ছে। তবে ধ্রুব, এই 3 নম্বর সেটের বাস্কেট নিয়ে সে রাতে তোমার সঙ্গে পাহাড়ের লড়াই হয়নি খুনির, সে বিষয়ে আমি নিশ্চিত। সেই বাস্কেটটা ছিল খুনির নিজের স্কিপলের। তার মানে সেদিনকার খুনের ঘটনাটা মনে মনে একটু সাজিয়ে নাও। বেশি কল্পনার দরকার নেই, কারণ আমাদের হাতে প্রচুর ফ্যাক্ট রয়েছে। খুনি হুইল চেয়ারে ললিতাকে খুন করে। তার সেই হত্যার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা স্কি পোলের বাস্কেটটা পাহাড়ের উপর পড়ে যায়। ওই বাস্কেটে তার সেট নাম্বার খোদাই করা ছিল, তাই রাতে সে সেটা কুড়িয়ে আনতে যায় এবং তোমার সঙ্গে ধস্তাধস্তি করে সেটা হাতায়। এবার হুইল চেয়ারে ফেরা যাক। আবার একটা স্কি পোলে ললিতাকে হত্যা করলো সে, তার হাতে এখন রইল আর একটা স্কি পোল। ওই একটা দিয়েই কি করে অনেক দূর চলে যাওয়া যায়, তারপর সবার অজান্তে ঘুরপথে ট্রেনিং ক্যাম্পের পেছনের জঙ্গলে আসে। লিফটম্যানের সঙ্গে তার দেখা হয়ে যায়, তাই না? হ্যাঁ, বলুন। আগের প্ল্যান মতো সে স্টোরের পেছনের দেওয়ালে কাটা কাঠের টুকরো সরিয়ে শ্রীবাস্তবের স্ত্রী পোল দুটো নেয়। মনে রেখো, তার দ্বিতীয় লক্ষ্য সঞ্জয়কে খুন করা, এবং সেটা যেভাবেই হোক। সে জানতো সঞ্জয় টেলিফোন পেয়েই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে টোগাড়ির পথে। স্টোরের পেছনের সমতল জায়গার পর 2 মাইল বিপজ্জনক পথ তাকে স্কি করে যেতে হবে এবং ফিরতে হবে। কাজেই দুটো স্কি পোল তার দরকার। তার নিজের স্কি পোল তো এখন মার্ডার ইনস্ট্রুমেন্ট। কোনো মতে আলগাভাবে বাস্কেটে বসানো রয়েছে মাত্র। এখন তার একটা জরুরি কাজ হাতে রইল, তা হলো শ্রীবাস্তবের পোল থেকে বাস্কেট দুটো খুলে নিজের বাস্কেট দুটো পরানো। ব্যাস, আর কোনো ঝামেলা রইল না। কিন্তু শের সিং স্কি সেট ফেরত নিয়েছিল সেদিন, যতটা আমার মনে পড়ছে প্রায় 2:30 নাগাদ। খুনের গন্ডগোলের দরুন সবাই ব্যস্ত ছিল, একসঙ্গে নিশ্চয়ই কেউ ফেরত দেয়নি। শের সিংকে ডাকবো? ডাকো, ব্যাপারটা পরিষ্কার হওয়াই ভালো। ধ্রুব বেরিয়ে গেল এবং তক্ষুনি শের সিংকে নিয়ে ঢুকল। শের সিং আমাদের কাছেই আসছিল। সালাম। বসো শের সিং, তোমাকে খুঁজছিলাম। দিদিজির জন্য আমি সবসময় আশেপাশে আনাগোনা করছি স্যার, আর কেউ আমার চোখ ফাঁকি দিতে পারবে না। সেজন্য নয় শের সিং, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। জরুর সাহেব, বলুন। খুনের দিন তুমি কটা নাগাদ স্কিয়ারদের বা ওই ইনস্ট্রাক্টরদের স্কি সেট জমা নিয়েছিলে? দেরি হয়েছিল স্যার, তখন তো হইচই চলছে। একে একে ডেকে জমা নিতে অনেক দেরি হয়েছিল। স্কি সেট নিতে লগভগ 3টে বেজে যায়। শেষ জমা কে দিয়েছিল? তার নাম্বার কত ছিল? একজন নতুন স্কিয়ার, প্যাটেল, রঞ্জিত প্যাটেল, সেট নাম্বার 9। প্রত্যেকটার সেট নাম্বার নিশ্চয়ই মিলিয়ে দেখেছিলে তুমি? নিশ্চয়ই স্যার। ইস্যু রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিয়েছিলে? नहीं স্যার, রেজিস্টার খোলার দরকার মনে করিনি। ফেরত নেবার সময় কোনোদিনই রেজিস্টার মিলিয়ে দেখিনি। ইস্যুটাই তো জরুরি, সোয়ে দিয়ে নিতে হয় স্কিয়ারদের। সিজন খতম होने के बाद একবার মিলিয়ে দেখে নি, কারণ তখন সবাই সেন্টার থেকে বিদায় নিয়ে চলে যায়। স্যার সিং, এমনও তো হতে পারে কেউ তার সেট ফেরত দিল না, মানে কোনোদিন। তা সম্ভব নয় স্যার, কিন্তু অত ঝামেলা করে কে আর স্কি সেট নিজের ঘরে বয়ে নিয়ে যাবে? সবাই তো স্কি খতম হলে জমা দিয়ে যায়। ধরো এমনও হতে পারে খুনের দিন কেউ সেট ফেরত দেয়নি। অবশ্য আমি অত গুণে দেখিনি, শুধু নম্বর মিলিয়ে রাখা ছাড়া। কারণ বুঝতেই তো পারছেন, এমন একটা খুন খারাপি হয়ে গেছে, তখন কোনো রকমে তাড়াহুড়ো করে জমা নিয়েছি মাত্র।
খুনের দিন অবশ্য অনেককেই বগলে স্কি পোল নিয়ে হোটেলের লনে সবখানে ঘুরে বেড়াতে দেখেছি, তাই না? হ্যাঁ স্যার, আমি তো সবাইকে তাড়া দিয়ে সেট জমা নিয়েছিলাম। তখন তো সবাই ভীষণ উত্তেজিত ছিল। তাহলে সেই সময় কেউ তার স্কি সেট নিয়ে নিজের ঘরে ঢুকলেও আমরা অতটা লক্ষ্য করিনি, তাই না? ধ্রুব, কি বলো? ঠিক বলেছেন। আরে আমিও তো স্কি শুদ্ধ অফিসে গিয়ে ঢুকেছিলাম এবং কেউ জমা না দিলেও শের সিং টের পায়নি। হ্যাঁ, তাও সম্ভব। কর্নেল সোজা হয়ে বসলেন হঠাৎ। কিন্তু শের সিং, তার পরদিন কি কেউ তোমাকে স্কি সেট জমা দিতে গিয়েছিল? মানে গতকাল? नहीं স্যার। তুমি একবার দেখবে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সবার সেট জমা পড়েছে কিনা। এক্ষুনি দেখা আসছি স্যার। বলে শের সিং বেরিয়ে গেল। ডাইনিং হলে সবাই লাঞ্চ খাচ্ছে। তখন শ্রীনগর থেকে বিশেষ তদন্ত কমিটি এসে গেছে জানা গেল। বিশেষজ্ঞরা এসেছেন সরেজমিন তদন্তে। ললিতা ও সঞ্জয়ের অভিভাবকেরা উচ্চবর্গীয় মানুষ। মন্ত্রিসভা অবধি কাঁপিয়ে দেবার ক্ষমতা আছে তাদের। পুলিশের গোয়েন্দা ও ফরেন্সিক বিভাগ শশব্যস্তে দৌড়ে এসেছে। দুগালও এসেছে ওদের সঙ্গে। বিকেলে কর্নেল ইউসুফ তেংয়ের কাছে একটা অদ্ভুত খবর জানতে পারলেন। ললিতার বদ্ধ দাঁতের ফাঁকে এক চিলতে চামড়া পাওয়া গেছে। সে চামড়া খুনির গায়ের। তার মানে ললিতা খুনির শরীরের কোথাও একটা কামড়ে ধরেছিল নিজেকে বাঁচাতে। কিন্তু কোন অংশের চামড়া হতে পারে সেটা? সারা শরীর তো পুরু পোশাকে ঢাকা ছিল সকলের। বিশেষজ্ঞদের মতে চামড়াটা খুনির কাঁধ বা গলার, কারণ শরীরের ওই অংশে মাত্র একটা স্কার্ফ জড়ানো ছিল। চামড়াটা মুখেরও হতে পারে, তবে এ বিষয়ে এদের মধ্যে মতভেদ আছে। তাছাড়া চামড়ায় যে রক্ত পাওয়া গেছে তা ললিতার নয়। বিশ্লেষণ করে দেখেছেন ওরা, ও রক্ত অন্য গ্রুপের। তাহলে খুনির গলায় বা ঘাড়ে ক্ষতচিহ্ন থাকবেই। এখানে কারো গলা বা ঘাড়ে সেই ক্ষতচিহ্ন আছে কি? পুলিশ কি এবার প্রত্যেকের শরীর হাতড়াবে? শ্রীবাস্তবের দুর্ভাগ্য। ধ্রুব দৌড়ে এলো কর্নেলের কাছে। শের সিং সোনালীকে পাহারা দিচ্ছে। কর্নেল, আমারই ধারণা সঠিক প্রমাণিত হয়েছে। শ্রীবাস্তবের গলা আর চোয়ালের মধ্যে একটা টাটকা কাটা দাগ রয়েছে, প্লাস্টার করা ছিল। আশ্চর্য, আমরা তো সবাই দুদিন থেকে ওর প্লাস্টারটা দেখছি, কিছু টের পাইনি। বলো কি? হ্যাঁ, ওকে তো গোড়া থেকেই পুলিশ সন্দেহ করে রেখেছিল। সব খোঁজ খবর করবার পর ডিটেকটিভ অফিসারদেরও সন্দেহ ওর উপর গিয়ে পড়ে। তারপর ওর প্লাস্টারই ওকে খেলো। ওকে কি অ্যারেস্ট করলো খুনের দায়? আরে বলেন কি, হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে, এখনই নিয়ে যাবে। ক্ষত চিহ্নের জন্য? আশ্চর্য তো। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না কর্নেল, এতে আশ্চর্যের কি আছে? শ্রীবাস্তব কি কৈফিয়ত দিল ক্ষত চিহ্নের? আবার সেই গোয়েন্দাগিরি। ভ্যাট মামা, আপনি ওসব ছাড়ুন তো এবার। শ্রীবাস্তব খুন করে ধরা পড়েছে, চুকে গেল, এই ব্যাস। না সোনালি, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শের সিং কফির পট হাতে ঢুকলো। এত শিগগিরই পাওয়া গেল? নিচে যজ্ঞ হচ্ছে যে, সব সময় কফি তৈরি রাখতে হচ্ছে। অফিসাররা যাওয়ার আগে গরম হয়ে বেরোতে চান কি না। ধ্রুব এলো সেই সময়। ধ্রুব, বসো। দিস ইজ এ সিরিয়াস কনফারেন্স। কনফারেন্স? কিসের? হত্যা রহস্যের। শের সিং, মাই বয়, প্লিজ একবার পুলিশ অফিসার মিস্টার ইউসুফকে খবর দেবে। তার সঙ্গে আমার কথা হয়েছে, খবর দিলেই চলে আসবেন। শের সিং বেরিয়ে গেল তক্ষুনি। সোনালী কফি ভাগ করে দিতে দিতে বলল, মামা, আপনি বড্ড গোলমেলে মানুষ তো। হত্যা রহস্য দিব্যি সমাধান করলো পুলিশ। বাই দ্য ওয়ে, ধ্রুব, শ্রীবাস্তব সাহেবের পায়ের জখম নিশ্চয়ই মিথ্যে তাহলে? এখনো জানা যাচ্ছে না, ডাক্তারি পরীক্ষা হলে ধরা পড়বে। বারে, তাহলে ওকে ধরলো যে? গালের নিচের ক্ষতচিহ্নই তো বড় প্রমাণ। ললিতার দাঁতের কামড়ে যে চামড়া পাওয়া গেছে। সোনালী হাত তুলে থামালো ওকে। ভুরু কুঁচকে বলল, ললিতা খুনিকে কামড়ে দিয়েছিল, তার দাঁতে খুনির চামড়া আছে সবাই জেনেছে, কিন্তু ক্ষতচিহ্ন থাকলেই যে সে খুনি হবে। বলতে বলতে হঠাৎ থেমে গেল সোনালী। তার মুখটা কেমন বদলে গেল, উত্তেজিত দেখালো তাকে।
বিড়বিড় করে বলল, ললিতা কামড়েছিল, ক্ষত চিহ্ন। কর্নেল ওর দিকে স্থির দৃষ্টে তাকিয়েছিলেন। সোনালি? সোনালি লাফিয়ে উঠল। মামা মামা, আমি বুঝতে পেরেছি কেন খুনি আমাকে গত রাতে খতম করতে চাইছিল। ধ্রুব হাঁ করে রয়েছে। কেন? আমি তার গলার একপাশে পিছের দিকে একটা ক্ষত চিহ্ন দেখতে পেয়েছিলাম। সুধলে সে আমাকে বলেছিল স্কি করতে গিয়ে গাছের শুকনো ডালের খোঁচা লেগেছিল। মামা, ভারী আশ্চর্য আশ্চর্য, কিন্তু কে সে? কিন্তু তা তো অসম্ভব। মানে ও কেন সঞ্জয় বা ললিতাকে খুন করবে? তার নাম বলো সোনালি। বড় জট পাকাচ্ছে ওস্তাদ, সোজা বলো না বাবা। শ্রীবাস্তব না মিস্টার প্রসাদ না মিস্টার ভেঙ্কটেশ না মিস রিটা না মিস প্রভাবতী? তোমাকে তো সবার সঙ্গে দেখেছি আড্ডা দিতে। তুমি থামো। সোনালি, তার নাম কি? বলছি। বলে সোনালি হেঁট হয়ে কফির কাপ ওর হাতে এগিয়ে দিল। ওরা একটু পরেই নিচে নামলো। রিস্তা ক্যাম্পের পুলিশ অফিসার ইউসুফ তেং দৌড়ে গিয়ে গেটের কাছে ডিটেকটিভ অফিসারটির কানে কিছু বললেন। পুলিশের গাড়ির সবে স্টার্ট দিতে যাচ্ছিল। চুপচাপ দাঁড়িয়ে রইল। গাড়িটি প্রিজন ভ্যান নয়, স্টেশন ওয়াগন। তার মধ্যে শ্রীবাস্তব বন্দী। দুজন সশস্ত্র সেপাই তার দুপাশে বসে রয়েছে। ডিটেকটিভ অফিসার কর্নেলের সঙ্গে কিছু পরামর্শ করলেন। একটু তফাতে লনের ওপর ভিড় করে ট্রেনিং সেন্টারের লোকজন দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তাদের মধ্যে সোনালিও রয়েছে। রিটা মবলঙ্কের কাঁধে তার হাত। সোনালি কেবল রিটাকে চাপা গলায় হেসে হেসে কিছু একটা বলছে। রিটাও হাসছে, তবে নিঃশব্দে। খুনি চালান যাচ্ছিল। হঠাৎ কি কারণে অফিসাররা আবার ব্যস্ত হয়ে পড়লেন এবং ফিস ফিস করে কি পরামর্শ করছেন, সবাই তা দেখে বিস্মিত এবং কৌতূহলী। ওরা আরো অবাক হল। বন্দি শ্রীবাস্তবকে গাড়ি থেকে নামানো হচ্ছে। কি ব্যাপার? গুলাব সিং ভিড়ের দিকে আসছিল। কি হলো মিস্টার সিং? আপনাদের আসামিকে নামানো হলো যে গাড়ি থেকে? চালান দিচ্ছেন না? এই মাত্র ওয়্যারলেসে খবর এসেছে রাস্তায় ধস নেমেছে, গাড়ি যাবে না। স্কিয়াররা হইচই করে উঠল। সর্বনাশ! তাহলে সব ফিরে যাবে কেমন করে? আগামীকাল সকালে সবার যে যার জায়গায় ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। অনেকে আবার বোচকাবুচকি বেঁধে ফেলেছে ইতিমধ্যে। না, আর এই অভিশপ্ত স্কি কেন্দ্রে এক মুহূর্ত থাকার ইচ্ছে কারণ নেই। কিন্তু হঠাৎ রাস্তায় ধস নামার দুঃসংবাদে সবাই উত্তেজিত হয়ে উঠেছিল। ধস কোন জায়গায় নেমেছে, কত মাইলে এবং শিগগির রাস্তা মেরামত করার সম্ভাবনা আছে কিনা, এসব প্রশ্নের উত্তর দিতে দিতে গুলাব সিং প্রায় কোণঠাসা হয়ে পড়ল। তাকে ঘিরে স্কিয়ারদের ভিড় হোটেলে গিয়ে ঢুকল। এতক্ষণ কর্নেল ইউসুফ তেং, ডিটেকটিভ অফিসার মিস্টার রাঘবন, ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর শর্মা, ধ্রুব চৌধুরী তার ট্রেনিং সেন্টারের কর্তা মিস্টার দুগাল আর একটা ভিড় করে বাইরে গেটের কাছে কথা বলছিলেন। সেপাইরা কাকেও সেদিকে এগোতে দিচ্ছিল না। এখন ওরা সবাই অফিসে গিয়ে ঢুকলেন। শ্রীবাস্তবকে আবার অফিস ঘরে নিয়ে গিয়েছিল পুলিশ। হঠাৎ দেখা গেল সে ক্র্যাচে ভর করে করিডোর পেরিয়ে ডাইনিং হলের দিকে চলেছে। স্কিয়াররা আর এক দফা অবাক হল। তারা গুলাব সিংকে ঘিরে ইতিমধ্যে ডাইনিং হলে ঢুকেছে। কফি খাওয়া চলছে চূড়ান্তভাবে। শ্রীবাস্তব ঢুকে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। হলে তখন অগাধ স্তব্ধতা। কেবল সোনালি জনান্তিকে মুখ টিপে হেসে একবার শের সিং এর দিকে কটাক্ষ করল। শের সিং সবসময় তার কাছে কাছে ঘুরছে কর্নেল আর ধ্রুবর নির্দেশে। আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন আমাকে ওরা হঠাৎ ছেড়ে দিলেন দেখে, তাই না? এখন আমি আপনাদের মতনই একজন মুক্ত মানুষ। কেউ টু শব্দটি করছে না। শ্রীবাস্তবের ঠোঁটের কোনায় অদ্ভুত একটু হাসি ফুটে উঠল। সে বক্তৃতার ঢঙে গম্ভীর এবং উদাত্ত গলায় ফের বলতে থাকল, মাননীয় ভদ্রমণ্ডলী এবং ট্রেনিং সেন্টারের সহকর্মী বন্ধুগণ, পাপ কখনো চাপা থাকে না। বাইবেলে বলা হয়েছে পাপের বেতন মৃত্যু,
আমি কোনো পাপ করিনি বলেই ঈশ্বরের করুণায় এখন আমি মুক্ত মানুষ। ভিড় থেকে লিফটম্যান বলে উঠল, মিস্টার শ্রীবাস্তব, আপনি কিন্তু 8 নম্বর রুমের ইলেকট্রিক লাইনটা নিজের হাতে কেটে রেখেছিলেন, মেঝেয় ফুটোও করেছিলেন। নিচের ঘরে মিস টোরমালের বিছানায় লক্ষ্য রাখবার জন্য আমি নিজের চোখে আপনাকে এসব করতে দেখিই শুধু নি, আমার মুখোমুখিও ধরা পড়েছিলেন আপনি। আপনার সৌভাগ্য যে পুলিশকে এখনো সেটা আমি বলিনি। শ্রীবাস্তব কিন্তু একটুও ঘাবড়ালো না, বলল, খুব সত্যি টেন্ডুলকার, তুমি একটুও মিথ্যে বলনি। তোমার মুখ চাপা দেবার জন্য তোমাকে আমি প্রচুর টাকা ঘুষও দিয়েছি, সেটা ভুলে যেও না। আপনার টাকাটা আমি এক্ষুনি ফেরত দিতে প্রস্তুত আছি স্যার, চান তো এক্ষুনি দিয়ে দেব। টেন্ডুলকার, ললিতা টোটমল আমার বাগদত্তার স্ত্রী। ওই বাঁচাল শুয়োরের বাচ্চা সঞ্জয় ওয়ারকার তার পিছনে জোকের মতো করত। আমি তাই 8 নম্বরের মেঝের ফুটো দিয়ে রিভলভারের নল তৈরি রাখতে চেয়েছিলাম, যদি তাকে ললিতার বিছানায় দেখতে পাই তাহলে গুলি করে মারব বলে, কিন্তু সে সুযোগই পেলুম না। পরে তো পেয়েছিলেন, স্কিপল বিধিয়ে। সেটা মিথ্যাবাদী। আমি নিজের চোখে দেখেছি। কি কি? হ্যাঁ, আমি আপনাকেই লাফ দিয়ে মিস টোডমালের পাশে বসতে দেখেছি হুইল চেয়ারে। তারপর একমাত্র পোল নিয়ে আপনি যখন বাঁধের নিচ দিয়ে জঙ্গলে স্কি করে স্টোরের দিকে যাচ্ছিলেন, আমি খুব অবাক হয়েছিলাম। তারপর দৌড়ে গিয়ে আপনাকে ধরে ফেললাম। আপনি আবার আমাকে মোটা টাকা বকশিসের লোভ দেখালেন। তারপর হল একেবারে স্তব্ধ। দরজার ওপাশে কর্নেল, ধ্রুব, মিস্টার দুগাল আর ডক্টর শর্মা প্রমুখ। অফিসারেরা এসে দাঁড়িয়ে রয়েছেন কখন এবার দেখতে পেল সবাই। শ্রীবাস্তবের মুখটা আস্তে আস্তে লাল হয়ে গেল, কিন্তু সে প্রচন্ড চেষ্টায় নিজেকে শক্ত করে রেখে বলল, সত্যি নাকি টেন্ডুলকার? তাহলে তো দেখছি তুমি একজন জব্বার প্রত্যক্ষদর্শী। একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী তুমি। কিন্তু কই, তুমি তো পুলিশকে এসব তথ্য জেনার সময় জানাওনি। বলেছ নাকি যে তুমি চিনতে পারোনি সে এক পোলওয়ালা স্কিয়ারকে। কেন টেন্ডুলকার? মোটা টাকা পাবার প্রতীক্ষায় ছিলে বলে? বেশ চমৎকার। তাহলে এখনই বা বলছো কেন টাকা আমি দিইনি, তাই কেমন? টেন্ডুলকার, পুলিশ এখন আমাকে বেকসুর খালাস দিয়েছে। তুমি যতই আমার নামে মিথ্যে সাক্ষী দাও, জিজ্ঞেস করো ওদের, ওরা আমাকে আর গ্রেপ্তার করতে রাজি নন। কারণ জানো না, হঠাৎ ওরা এমন মারাত্মক প্রমাণ পেয়েছেন যাতে খুনিকে স্পষ্ট জানা গেছে। টেন্ডুলকারের মুখ সাদা হয়ে গেল হঠাৎ। অস্ফুট স্বরে সে বলল, কে কে খুনি? যাকে তুমি বাঁধের নিচেকার জঙ্গলে সেদিন খুনের পরই দেখতে পেয়েছিলে। সে তো আপনি। চুপ মিথ্যাবাদী। বারে, আপনাকে তো তাড়া করে ধরে ফেললুম, কারণ আপনার একটা মাত্র স্কি পোল এবং সেটা বারবার বাস্কেট থেকে খুলে যাচ্ছিল, তাই জোরে এগোতে পারছিলেন না। তাছাড়া গাছের কাঁটা গুড়ি বরফের ওপর ঢিপির মতন ছড়িয়ে থাকার জন্যে স্কি বাধা পাচ্ছিল। আছাড় খাবার উপক্রম হচ্ছিল আপনার। তারপর আপনার কাছাকাছি যেতেই আপনি আবার বকশিসের লোভটা দেখালেন। মিথ্যা মিথ্যা কথা। মিথ্যে কথা কেন? ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বললেন না আপনি? তারপর স্কি পোলটা গায়ে ঠেকিয়ে রেখে দু হাতে সবগুলো আঙুল দেখালেন। তখন আমি বুঝলাম কত, 10, মানে আপনি 10 দানা পড়া আঙুল অনেকটা ফাঁক করে পরিষ্কার 10টা আঙুল দেখালেন। আমি বললাম 10,000। আপনি তখন মাথা দোলালেন। আমি চলে যেতে দিলাম আপনাকে, ইচ্ছে করেই দেরি করলাম যাতে আপনি পেছন ঘুরে নিরাপদে অফিসে পৌঁছতে পারেন। ওহো, তাই তুমি আমাকে অফিসে ললিতার খুনের খবর দেবার পর ফিসফিস করে বলেছিলে কখন পাচ্ছি স্যার। আমি ভাবলাম তোমার ছুটির কথা বলে রেখেছিলে, তাই বললাম হবে হবে পাবে। তুমি চলে গেলে। আসলে আমি দুগালজি ফিরে আসার পর ছুটি দেওয়া সম্ভব হতে পারে ভেবে ও কথা বলেছিলাম। আশ্চর্য তো। ভিড় থেকে শের সিং প্রশ্ন করল, টেন্ডুলকার, মিস্টার শ্রীবাস্তব তাহলে জঙ্গলে বকশিসের লোভ দেখানোর সময়
তোমার সঙ্গে মুখে কথা বলেননি, ইশারায় বলেছিলেন, তাই না? হ্যাঁ, এত ঠান্ডায় তখন দাঁত কাঁপছে। তাহলে কেমন করে জানলে যে উনি শ্রীবাস্তবজি? তোমার মতন বুদ্ধু নাকি আমি? আগের রাত্রে 8 নম্বর ফুটো দিয়ে ললিতাজিকে দেখার সময় ওকে হাতে নাতে ধরেছি। ঘরে ফিরে 50 টাকা বকশিস দিয়েছিলেন। আর পরের সকালে ললিতাজি যখন খুন হলেন আর আমি ওই অবস্থায় দেখতে পেলাম, আগাগোড়াই আমি বুঝতে পেরেছিলাম যে লোকটা কে। ওতে আবার কথা বলতে লাগে নাকি? इसका मतलब तुमने 8 নম্বরে রাত্রেবেলায় তাকে ফলো করেছিলে কেন টেন্ডুলকার? 8 নম্বরের ইলেকট্রিক লাইন ফিউজ বক্স খুলতে দিয়েছিলাম, মেঝেয় ফুটোও করতে দিয়েছিলাম। তখনই সন্দেহ হয়েছিল কেন উনি এমন করছেন। শ্রীবাস্তব গুম হয়ে পড়েছিল। এবার বলল, স্কিয়াররা পোশাক পরে যখন বেরোয় তখন তাদের তুমি চিনতে পারো? তাহলে তোমার কি ভেতরে দেখার আরেকটা চোখ আছে টেন্ডুলকার? আলবাত, এই লাইনে এত বছর কেটে গেল। পোশাকে ঢাকলে কি হবে? ভঙ্গি দেখেই চিনতে পারি পোশাকের ভিতরে কে আছে। ললিতার পাশে হুইল চেয়ারে যে উঠে বসেছিল তার ভঙ্গি নিশ্চয়ই লক্ষ্য করেছিলে। নিশ্চয়ই। সে আমি? পোল যখন বেঁধালেন তখন আপনার চেয়ার সবে আমার ডান দিকে পাহাড়ের ওপর কাত হয়েছে। স্পষ্ট দেখলাম ব্যাপারটা। স্বয়ং আপনি বলেই মুখ বন্ধ করে থাকলাম। কিন্তু টেন্ডুলকার, আমাদের নিয়ম আছে কোনো ইনস্ট্রাক্টরের পাশে শুধু ট্রেনি স্কিয়ারই চাপবে। ললিতা নিজে একজন ইনস্ট্রাক্টর, সে তার পাশে আমার মতো একজন ইনস্ট্রাক্টরকে চাপতে অ্যালাউ করবে কেন? লাইনে দাঁড়ানোর সময় তো আপত্তি করবে। বিশেষ করে সবাই জানে তখন তার সঙ্গে আমার ভীষণ মন কষাকষি চলেছে। সে আমাকে পাশে নিতে ওই দুটো কারণেই চাইবে না, লাইন থেকে সরে দাঁড়াবে। কি বলেন স্যার? এত বরফ পড়ছে, ধোঁয়া বাতাস বইছে জোরে, কনকনে ঠান্ডা, তার মধ্যে কে কার দিকে লক্ষ্য রাখে? লক্ষ্য রাখাটা জরুরি, কিন্তু ট্রেনি স্কিয়ারের জীবন মরণ নির্ভর করে পাশের ইনস্ট্রাক্টরের ওপরে। তার সাহায্য ছাড়া চলে না। কি মুশকিল! পোশাকে আগাগোড়া ঢাকা সবাই, নাক পর্যন্ত স্কার্ফে জড়ানো, চোখে গগ, পুরুষ নামে তাই চেনা যায় না। তো মিস টোডমাল কেমন করে জানবেন কে তার পাশে দাঁড়িয়ে আছে? ঠিক বলেছ। ললিতা তো তোমার মতো ঝানু নয় যে ভঙ্গি থেকে চিনবে কি তার সহযাত্রী। কিন্তু তুমি ঠিক চিনেছিলে। হ্যাঁ, আচ্ছা প্রিয় লেফটেন্যান্ট সাহেব, যদি এখন সব স্কিয়ার ইনস্ট্রাক্টরদের পোশাক পরে লাইনে দাঁড় করানো হয়, তুমি চিনতে পারবে? তার গ্যারান্টি দিতে পারি না। আমি যার যার চলাফেরার ভঙ্গির সঙ্গে খুব পরিচিত তাদের শনাক্ত করতে পারি। যেমন এই আপনাকে তো বেশি করেই করতে পারি। এতক্ষণে কর্নেল দরজা থেকে সরে এসে বললেন, মাই অনারেবল ফ্রেন্ড টেন্ডুলকার, আপনাকে গোটা কত প্রশ্ন করতে চাই। লিফটম্যান বিব্রত মুখে তাকালো ওর দিকে। এই কর্নেল ভদ্রলোকের প্রতি তার বরাবর কেমন যেন অদ্ভুত একটা ভীতি আছে। ভিড় থেকে অনেকেই বলে উঠল। রিটা মবলঙ্কর সোনালির কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন। হেসে সোনালিকে বলল, ভেরি ইন্টারেস্টিং জেন্টলম্যান, তাই না মিস সেন? সোনালি জবাবে শুধু হাসল। আচ্ছা মিস্টার টেন্ডুলকার, ভঙ্গি দেখে চেনার কথা বলছিলেন না? নিশ্চয়ই সেগুলো ব্যক্তি বিশেষের বিশেষ বিশেষ ভঙ্গি। হ্যাঁ স্যার। শ্রীবাস্তবজির কি কি বিশেষ বিশেষ ভঙ্গি বলতে পারেন, যা দেখে ওকে অন্যের থেকে স্পষ্টত আলাদা করা যায়? টেন্ডুলকার যেন মুখস্থ বলে দিল। উনি লাইনে দাঁড়ানোর সময় বাঁ হাতে স্কিপোল বগল দাবা করে রাখেন, ডানটার হাতল বাড়িয়ে সামনে উঁচিয়ে ধরেন। তাছাড়া আরও অনেক আছে। স্কি করার সময় উনি কখনো স্পিড দেবার মুখে হাঁটু দুমড়ে বসেন না, একটু ঝুঁকে পড়েন মাত্র। এরকম আর কেউ করে না। তবে সব থেকে ওর বিশেষ ভঙ্গি হলো লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে চারদিকে মুখ উঁচিয়ে একবার করে তাকানো। তাহলে ঠিক এই সব ভঙ্গি সেদিন লাইনে এবং পরে জঙ্গলে সেই স্কিয়ারের মধ্যে লক্ষ্য করেছিলেন, তাই তো? আলবাত। আর কার কার বিশেষ ভঙ্গির সঙ্গে আপনি পরিচিত? দুগ্গলজির, তারপর ইনস্ট্রাক্টর মিস্টার গুট্টা আর মিস প্রভাবতী নিরালার। স্কিয়ারদের মধ্যে সামান্য দু একজনের, যেমন মিস্টার প্রসাদ,
মিস মাবলাঙ্কার আর মিস্টার ভেঙ্কটেশ। এরা এবার নতুন স্কিয়ার? প্রসাদজি আর ভেঙ্কটেশজি আগের বছরে এসেছিলেন, একেবারে আনাড়ি নন। মিস মাবলাঙ্কার এবারে নতুন আনাড়ি, প্রথম দিনে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলেন প্রায়। কর্নেল হাসলেন। ভিড়ের অনেকটাই রিটা মবলঙ্করের দিকে তাকিয়ে হেসে উঠল। আমি তো সার্কাসের মেয়ে, কিন্তু কি দুর্ভাগ্য, স্কিতে একেবারে যাকে বলে আই ওয়াজ বর্ন ইয়েস্টারডে। উনি পোশাক পরলেই হোঁচট খান আর স্কি পোল ধরে থাকেন ঠিক এইভাবে। আরো হাসি শোনা গেল চারপাশে, কেবল শ্রীবাস্তব গম্ভীর। আর যখন ঝাঁপ দেবেন তখন দেখে মনে হয় স্রেফ পাখি হয়ে যাচ্ছেন। দুটো স্কি পোল একেবারে দুপাশে ছড়িয়ে দেন। দিস ইজ ক্যারিকেচার, ইট শুড নট বি অ্যালাউড। আচ্ছা তেন্ডুলকার, কোন স্কিয়ার ইনস্ট্রাক্টর যদি অবিকল শ্রীবাস্তবজির ভঙ্গিতে লাইনে দাঁড়ায়, চেয়ারে ওঠে কিংবা স্কি করতে থাকে, তুমি তাহলে নিশ্চয়ই শ্রীবাস্তবজি বলে তাকে ভুল করবে? ভুল হতে পারে স্যার, তা হওয়াই স্বাভাবিক, স্বীকার করছি। ভালো করে ভেবে বলো। হ্যাঁ, ভুল হবেই, কিন্তু কোনো কিন্তু নয়, স্পষ্ট বলো ভুল হবে কিনা। হবে স্যার। বেশ, সেদিন যদি অন্য কেউ ললিতাকে... অন্য কেউ নয় স্যার, কেন কেউ শ্রীবাস্তবজির ভঙ্গি নকল করবে? নকল করবে কারণ সে খুনি এবং খুনের দায় শ্রীবাস্তবজির কাঁধে চাপাতে চায়। কিন্তু 8 নম্বর রুমে তো শ্রীবাস্তবজি... তেন্ডুলকার, যে তোমার মুরগির ডিমগুলো চুরি করেছে, সেই যে তোমার মুরগিটাকেও পরে চুরি করলো, তার কি মানে আছে? তুমি যাকে স্পষ্ট আলোয় হাতে নাতে ডিম চুরি করতে ধরেছ, পরে অন্ধকারে যখন তোমার মুরগি চুরি যাচ্ছে, তখন সে যে সেই চোরটাই বটে, তোমার নিশ্চয়ই তাই ধারণা হবে, তাই না? হ্যাঁ স্যার, নিশ্চয়ই তা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই মুরগি চোর অন্য লোকও হতে পারে, ভেবে দেখো। তা পারে স্যার। তুমি মূলত একজন সৎ লোক টেন্ডুলকার, কিন্তু তোমার টাকার লোভ প্রচন্ড। আমি খুব গরিব মানুষ স্যার। বুঝতে পারছি, কিন্তু টেন্ডুলকার, ফ্যামিলি ম্যান বলেই তুমি একজন অত্যন্ত দায়িত্বশীল নাগরিক দেশের। প্রকৃত খুনিকে ধরিয়ে দেওয়া তোমার কর্তব্য। কিন্তু শ্রীবাস্তবজি যদি খুনি না হন, কে সেই খুনি আমি আর কেমন করে জানবো স্যার? জানো, একমাত্র তুমি প্রত্যক্ষদর্শী, এবং তুমি চেষ্টা করলে খুনিকে কখনো বের করতে পারবে। অবশ্য আমরা ইতিমধ্যে কিছুটা জেনেও ফেলেছি। শুধু আপনারা যদি জানেন কে আসল খুনি, তাহলে আমার ওপর এরকম জুলুম করছেন কেন বলুন তো? জুলুম নয়, তোমার সহযোগিতা চাইছি ভাই। খুনিকে আমরা জানি, কিন্তু তাকে আইনত ন্যায্য শাস্তি পাইয়ে দিতে হলে ভারতীয় বিচার পদ্ধতি অনুসারে প্রত্যক্ষ সাক্ষ্য চাই। ফরেনসিক পরীক্ষায় যা সামান্য একটু তথ্য পাওয়া যেতে পারে, তা অনেক সময় পারিপার্শ্বিক সাক্ষ্যের জোর থাকলেও প্রমাণ করা অনিশ্চিত হয়ে পড়ে। তাছাড়া এক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী যখন একজন পাওয়ার সম্ভাবনা, তখন সে চেষ্টা আমরা ছাড়তে চাই না টেন্ডুলকার। কিন্তু আমার সব গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তুমি অভিজ্ঞ মানুষ, ব্যক্তি বিশেষে বিশেষ বিশেষ ভঙ্গি লক্ষ্য করার প্রবণতা তোমার আছে। তাই বলছি, তুমি ভালো করে স্মরণ করো তো টেন্ডুলকার। খুনি অবশ্য শ্রীবাস্তবজির ভঙ্গি নকল করেছিল, কিন্তু তাহলে তোমার দৃষ্টি এড়ানো কঠিন মনে করি লিফটে চড়ার আগে থেকে জঙ্গলে মুখোমুখি হওয়া। এত অবধি সেই স্কিয়ারের আর কি বিশেষ ভঙ্গি লক্ষ্য করেছিলে স্মরণ করো। দেখবে দেখবে তোমার ঠিক মনে পড়ে যাবে, চিনতেও পারবে। টেন্ডুলকার তাকালো কর্নেলের দিকে। জাস্ট থিঙ্ক। টেন্ডুলকার মুখ নামিয়ে মেঝে দেখতে দেখতে ফের মুখ তুলে তাকালো। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, থিঙ্ক। টেন্ডুলকার দুটো মুঠো পাকিয়ে নিচে তাকালো, ফের মুখ তুলল। ইয়েস টেন্ডুলকার। হঠাৎ টেন্ডুলকার লাফিয়ে উঠল, উত্তেজিত হয়ে বলল, স্যার, লাইনে দাঁড়ানোর সময় একবার কি দুবার স্কিয়ার না ডান পায়ের স্কিটা ঘষছিল মাটিতে। নেক্সট। জঙ্গলে স্কি করে যাওয়ার সময়। হ্যাঁ বলো। হ্যাঁ, জঙ্গলে স্কি করে যাবার সময় মাথাটা সামনে পিছনে দোলাচ্ছিল। এ ভঙ্গি কার টেন্ডুলকার? তুমি আগে কনফিডেন্ট হও নিজে।
এখনই বলো না। টেন্ডুলকার চারপাশের মুখগুলো দেখে নিয়ে বলল, সবার সামনে বলবো স্যার? না না, তুমি আমার কানে কানে বলো, এসো। টেন্ডুলকার কর্নেলের কানের কাছে মুখ আনল। রাত 12টা। লিফটম্যান টেন্ডুলকার তার নিজের ঘরে শুয়ে রয়েছে। তার দরজায় নক করল কে? টেন্ডুলকার ঘুমোয়নি। সে উত্তেজিতভাবে দরজা খুলে দিল। মুখে কালো রুমাল ঢাকা একটি মূর্তি তার গলায় ফাঁস পরিয়ে হ্যাঁচকা টানে তাকে ধরাশায়ী করে ফেলল। টেন্ডুলকার জানতো এমন কিছু একটা ঘটতে পারে, কিন্তু কিভাবে ঘটবে সেটাই সে আঁচ করতে পারেনি। তাই সে বেমক্কা ধরাশায়ী, এবং সেইভাবেই সে গোঁ গোঁ করতে থাকলো। তার বুকে হাঁটু চেপে মূর্তিটা বসেছে। অমনি টর্চের আলো পড়ল খাটের তলা থেকে। দরজা ঠেলে কারা সব যেন ঢুকে গেল ঘরে হুড়মুড় করে। আওয়াজ শোনা গেল। মূর্তিটি ঝটপট টেন্ডুলকারকে ছেড়ে উঠে দাঁড়ালো। কর্নেল এগিয়ে তার মুখের রুমাল সরিয়ে দিলেন এক টানে। গম্ভীর গলায় মিস্টার রাঘবন প্রায় চেঁচিয়ে উঠে বললেন, হ্যান্ডস আপ। রিটা মবলঙ্কর, মিস ললিতা টোডমল এবং মিস্টার সঞ্জয় ওয়াডেকারকে খুন করা এবং মিস সোনালি সেন এবং এই টেন্ডুলকারকে খুনের চেষ্টার অভিযোগে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। মিস্টার গুলাব সিং, এদিকে আসুন। সেই রাত দুপুরে ডাইনিং হলে আবার ভিড় জমে গেছে। কর্নেল আগাগোড়া খুনের মোডাস অপারেন্ডি ইত্যাদি খুঁটিয়ে বর্ণনা করেছিলেন। রিটার গোড়া থেকেই প্ল্যান ছিল শ্রীবাস্তবের উপর খুনের সম্পূর্ণ দায়টা চাপানো। শ্রীবাস্তবের সঙ্গে সঞ্জয় ললিতার রেশারেশি লক্ষ্য করেছিল সে। তাছাড়া সম্ভবত শ্রীবাস্তব যে 8 নম্বর ঘরে ইলেকট্রিক সংযোগ ছিন্ন করে মেঝে ফুটো তৈরি করে ললিতার ঘরে লক্ষ্য রাখতে চেয়েছিল, তাও রিটা যে কোনো উপায় জেনে থাকবে। এর ফলেই রিটা আরো উৎসাহী হয়ে পড়ে। কিন্তু মোটিভ কি? রিটা মবলঙ্কর কেন ওদের খুন করলো? প্রণয়ের প্রতিহিংসা। সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। রিটা সার্কাসের মেয়ে, একজন দক্ষ স্কিয়ার। সুইজারল্যান্ডে স্কি করার প্রচুর অভিজ্ঞতা তার আছে। রিটার ব্যাকগ্রাউন্ড আমি কিছুটা জানতাম, কিন্তু সঞ্জয়ের সঙ্গে তার প্রণয়ের কথা জানতাম না। জানা গেল রিটার ঘরের কাগজপত্র হাতড়ে। আমি গতকাল এক ফাঁকে ওর ঘরে হানা দিয়েছিলাম। রিটাকে তখন সোনালি আমার প্ল্যান মাফিক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের ঘরে আড্ডা দিতে দেখেছিল। রিটা আরেকবার চান্স নিতেই গেল। সোনালি তার ক্ষতচিহ্ন দেখেছে। তাকে না সরালে অস্বস্তিতে ভুগছিল রিটা, কিন্তু সফল হলো না শের সিং এর উপস্থিতির জন্য। এদিকে তখন রিটার ঘরে আমি সার্চ করে সঞ্জয়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আবিষ্কার করে ফেলেছি। তারপর পাতলামেই ফাঁদ। চান্স ছিল নিতান্ত 50%। ভাবিনি সত্যি রিটা এভাবে হাতে নাতে ধরা দেবে, কিন্তু ও তো আজ সন্ধ্যের পর মরিয়া। সবার সামনে রাগের ছলে বেরিয়ে গেলেও আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আমি হলের বাঁদিকে জানলার কাছে স্পষ্ট তার ছায়া দেখতে পাচ্ছিলাম। তেন্ডুলকার যে ওকে অবশেষে চিনতে পেরেছে, এটা অনুমান করার মতো ধুরন্ধর বুদ্ধি ওর ছিল। অবশ্য ওর ঘাড়ের ক্ষতচিহ্ন সোনালি দেখে ফেলেছে, তাতে উৎকণ্ঠা ছিল প্রচন্ড। কিন্তু শ্রীবাস্তবের দাড়ি কাটতে গিয়ে ব্লেডে চেরা গাল রিটাকে বাঁচিয়ে দিয়েছিল আপাতত। শুধু একটা ব্যাপার তেমন আমল দেয়নি রিটা। স্টোরে সে তার স্কিসের জমা না দিয়েই ঘরেই রেখেছিল, কারণ সে নিজের বাস্কেট সরিয়ে নিয়ে শ্রীবাস্তবের বাস্কেট পাচার করা দরকার। শের সিং খাতা দেখে এসে আমাকে জানায় একটা সেট জমা পড়েনি। এখন সেটা রিটার ঘরে পাওয়া গেল। যাই হোক, এবার কাজ কি তেমন জমল না। এটা আমাদের দুর্ভাগ্য, আর দুগালজিরও দুর্ভাগ্য। একসময় সোনালি আর ধ্রুব বেরিয়ে নিজেদের ঘরে এলো 9 নম্বরে। তারপর সোনালি বলল, ভ্যাট, আমার সব বরবাদ হলো। এই দুগালজিকে বলো না, আমরা যারা এখানে থেকে কি করতে চাই করব,
সত্যি আর যেতে ইচ্ছে করছে না। তাছাড়া যাবো কেমন করে, রাস্তায় ধস নেমেছে, তাই না? ওটা গোলাপ সিং এর বানানো, কিন্তু এই অভিশপ্ত জায়গায় আর থাকতে পারবো ভাবছো? তোমার আমার কেসও তো তাই। বলা যায় না বাবা, তোমার যদি আবার কোনো পূর্বপ্রেমিক থাকে তাহলে নির্ঘাত স্কিয়ার সেজে এসে আমাকে খুন করে বসবে, তখন? না মশাই, তোমারই কোনো প্রণয়নী থাকলে এখনই বলো, কিন্তু আমি সাবধান হয়ে যাব। ধ্রুব দরজা লক করে দুহাতে সোনালীকে জড়িয়ে ধরে বলল, এখানে থাকতুম কিন্তু থাকবো না। কালই শ্রীনগর ফিরে সেখান থেকে দিল্লি, তারপর শটান ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। অন্তত খুন হলেও সান্ত্বনা থাকবে। সোনালী আমার ধর্মপত্নী তো ছিল। এই তাহলে আমরা একটু অ্যাডভান্স স্টাইল হিসেবে আজ একই শয্যায় শুয়ে দেখতে পারি কিন্তু। ধ্রুব ওকে নিজের বিছানায় ঠেলে দিয়ে বলল, বাট আসলে বলো একা শুতে ভয় করছে। শুনছিলেন সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী তুষারে রক্তের দাগ প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল কৌশিক। কর্নেলের ভূমিকায় রাজীব চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সন্তু, রুভিনা, শান্তম, রামস্বরূপ, সৌরভ, রনিত, সৌরভ সাহা, RNM অভিষেক, পার্থ, তানিশা, খুশি, শান্তনু ও রৌনক। শব্দ সংযোজন ও আবহে দাস স্টুডিও। পোস্টার রৌনক। গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে অঙ্কিতা। সমগ্র পরিচালনায় ও পরিকল্পনায় সন্তু। তবে আজকের জন্য এইটুকুই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।